না বলছি এর রূপমদার মাঝে আর কোনো সিনেমা সিরিজ বেরিয়েছে? দাঁড়াও, রূপমদার বাড়িতে, রূপমদার ঘরে বিড়াল প্রচন্ড আওয়াজ করছিল। রূপমদা কোনো মতে সেই বিড়ালটাকে ঘরের থেকে বের করে দিয়ে তারপর এখন এলো। অ্যানিম্যাল ক্রুয়েলটি হচ্ছে এখানে, এবং সেটা রূপমদা করছে, যে অ্যানিম্যালের প্রতি ভালোবাসার মাসিহা আমাদের তিনজনের মধ্যে মূলত সেরকম কাজ মাসিহা। করছে। তো বিহাইন্ড দ্য ক্যামেরা কিন্তু অন্য জিনিস চলে, সামনে আপনাদেরকে যাই দেখাক না কেন বের করে দিল রূপমদার বিড়ালটাকে। এটা ঠিক আর করলে রূপমদা? অ্যানিমাল নামটা শুনলেই মানে আমাদের সাগর নীলের দুঃখ হয় যে অ্যানিমালের উপর অত্যাচার। হ্যাঁ, কারণ যতই হোক ওর বানানোই সিনেমা। সেই 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 ওটা স্বীকার করি না আমি যে আমার বানানো, কিন্তু আমি বানিয়েছি আসলে। ভাঙ্গা বানায়নি। ও তুই ভাঙ্গা তো ভাঙ্গা। বানাইনি। আহ, চলো চলো আজকে আমরা আলোচনা স্টার্ট করি। কি নিয়ে আলোচনা করব আমরা? বলো অরিত্রদা, বলো। কি বলবো আর কি আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম তোমাকে প্রথমে যে মানে এর মাঝে আর কি সিনেমা সিরিজ বেরোলো? এর মাঝখানে দেখো কি কি বেরোলো? এই একটা সপ্তাহে তো সেরকম কানকানা কিছু সেন, বেরোয়নি। সেরকমই যে কানকানা সেন শর্মার একটা শো বেরিয়েছে, হুম। আর এটা বেরিয়েছে, কুরুক্ষেত্র কুরুক্ষেত্রটা বেরিয়েছে। বেরিয়েছে, উজান গাঙ্গুলি। হুম। হুম। এই কটাই কাজ, হলে তো কিছু রিলিজ করেন। না আমি দেখলাম হচ্ছে স্ম্যাশিং মেশিন বলে একটা ছবি দেখলাম, ওটা খুব ভালো হয়েছে। ওটা হচ্ছে রক আছে না গো, ডুয়েন জনসন, ওরই সিনেমা। বাট ডিরেক্ট করেছে বেনি স্যাপডি বলে, স্যাপডি ব্রাদার্স বলে দুই ভাই আছে মানে ওটা পরিচালক। তো ওদের মধ্যে বেনি স্যাপডি ওই ছবিটা ডিরেক্ট করেছে। ওটা হচ্ছে A24 বলে যে প্রোডাকশন কোম্পানিটা আছে, যারা ওই এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স, তারপরে যারা ধরো ওই গেট আউট ইত্যাদি ওগুলো বানায়। তো ওরা ওদের প্রোডাকশন এরিয়া আর কি। তো মানে স্পোর্টস ড্রামা বাট অনেকটা ওই রেজিং বুল টাইপের, মানে টিপিক্যাল স্পোর্টস ড্রামা নয়, ইটস মোর অফ আ ক্যারেক্টার স্টাডি। একটা লোক রিং এর মধ্যে এতটা অ্যাগ্রেসিভ ভাইলেন্ট অথচ বাইরে অন্যরকম, সেটা নিয়ে ছিল। এবং রক পুরো নিজেকে, রক সচরাচর যেরকম অভিনয় করে থাকে এই জুমানজি বলো বা যে ধরনের ছবিগুলো করে, তার থেকে পুরো হাটকে একটা পুরো অন্যরকম পারফরমেন্স দিয়েছে, খুব দারুণ একটা পারফরমেন্স দিয়েছে। এবং ফিজিক্যালিও নিজেকে অনেক চেঞ্জ করেছে, ইভেন প্রস্থেটিক মেকআপ ইত্যাদি ওয়াইজও খুব চেঞ্জ করেছে। দেখতে পারো ছবিটা, খুব ভালো হয়েছে। এখানে খুবই কম শোজ, বাট খুব ভালো হয়েছে ছবিটা। পরে ওটিটি ইত্যাদিতে এলে দেখো, খুব ভালো হুম হয়েছে হুম। ছবিটা। তারপর বলো, আমরা কি নিয়ে আলোচনা করব আজকে? রূপম বলো। দুর্গাপুজোর ছবিগুলো নিয়ে, দুর্গাপুজোর ছবিগুলো নিয়ে এবার আলোচনা করা যাক নাকি? আই থিঙ্ক থার্ড উইক হয়ে গেছে, এবার তো আশা করি আলোচনা করা যেতেই পারে। দুটো সপ্তাহ আমরা হ্যাঁ, আলোচনা করি। বিজনেসও একটু স্লো ডাউন করেছে। সেকেন্ড হুম। উইকের ফ্লেক্স কালেকশন তো খুব ভালো আসেনি চারটে ছবিরই। হুম। সেটা আমরা না, দেখলাম। 3টে ছবির আসেনি। হ্যাঁ, 3টে যতটা ছবির হলেও আসেনি একটা। কলকাতাতেই বেটার। হ্যাঁ। হুম হুম। হ্যাঁ। সেটা সেই ছবির সাপেক্ষে আমার মনে হয় বেটার না, ভালোই, মানে খুবই ভালো। হুম হুম হুম। বিশেষ তবে করে যেখানে অডিয়েন্স আবির চট্টোপাধ্যায়। হ্যাঁ, বলে দাও। অডিয়েন্স একটা জিনিস নোটিস করবে আমাদের এই ভিডিওটা এত অব্দি দেখে, যে এরা প্ল্যান করে বসে না যে কোন টপিকটা আলোচনা করবে। এরা এখানে ভিডিও শুরু করে কি টপিক আছে, কোনটা নিয়ে কথা বলবে, মানে আমাদের ওইটুকু কথাও হয় না মনে হয়। আমরা খালি বলি যে আজকে হবে, সাগরনীল বলে আজকে আমার এই টাইম থেকে এই টাইম হবে। আমি বলি, সাগরনীল 3টে অপশন দেয়, এই এ বি সি 3টে হবে। আমি বলি এতে হবে না, বি তে হাফ হবে, সি তে হবে। তারপর অরিত্র জানায় আর ডি তোমাদের হবে না, আমরা ডি তে কেউ নেই। না এরকম না, করে প্রথম দিন পিছিয়ে যায়। অরিত্রতা জানায় যে দেখো আমি আজকে আজকে আমি এখনো ব্রিজে ফেসে আছি, আমার বাড়ি যেতে 11টা বেজে যাবে, তো আজকে আমরা করতে পারছি না, কালকে করো চলো। না না, অ্যাকচুয়ালি রবিবার দিনের ব্যাপারটা আমি তোমাকে সিরিয়াসলি বলছি, আমি জানতাম না যে সেকেন্ড ব্রিজ বন্ধ থাকবে। তো বিকেল 5টার সময় আমি গেছিলাম ওইদিকে। তো আমি হাওড়ায় যাচ্ছিলাম আর কি একটা কাজে। তো বিকেল 5টার সময় হঠাৎ দেখলাম যে ওইখানে রবীন্দ্র সদন থেকে কোনো বাস পাচ্ছি না। তো আবার আমাকে ঘুরে ফিরে ওইদিকে যেতে হলো। তো আমার পৌঁছাতেই অনেক লেট হয়েছে। শুনলাম নাকি মানে 8টা অব্দি আর কি বন্ধ থাকছে। তারপর 8টার পর যখন চালু হয়েছে, তারপরে যখন ওই দিক দিয়ে আসছি, তো তখন ব্রিজের উপর একটা জ্যাম ছিল, এটা কোনো লরি টরি খারাপ হয়ে গেছিল। তো ওই জন্য যে টাইমটা প্ল্যান করেছিলাম যে এর মধ্যে পৌঁছে যাবো, ওটা হচ্ছে না। তোমরা যখন মেসেজ করছিলে তখন আমি ওই ব্রিজের উপরে আটকে আছি আর কি। তো তাই জন্য বললাম যে ডিলে কর। যাই হোক, তো আমরা এই কি আমরা আমরা কি আলোচনা করবো, নাকি পুজোর সিনেমা নিয়ে আলোচনা আমরা করতে চাইছি না, কোনটা? এবার তো দর্শক বলবে না তোমরা না না, আলোচনাই আলোচনা করতে চাইছো না। আলোচনা অ্যাকচুয়ালি করি, না, আমি আলোচনা আমি করি। দর্শকদের সত্যি কথা বলি, আমরা খুব স্কেপটিক্যাল এটা নিয়ে যে আলোচনা করবো কি করবো না। তার কারণ হচ্ছে প্রচুর
মানে একটা একটা তো আমরা চারিদিকে দেখি যে তোমরা নেগেটিভ কথা বলছো ছবিকে লোকে কেন্দ্র করে, যে কারণে ছবিগুলো বক্স অফিসে সফলতা পাচ্ছে না, যে কারণেই আমরা নর্মালি আপনারা দেখবেন যে অন্যান্য ভাষার ছবি আমরা কিন্তু রিলিজ হয় তার 2-3 দিনের মধ্যেই চেষ্টা করি তিনইয়ারিতে পডকাস্ট নিয়ে আসার। বাংলা ছবিগুলোর ক্ষেত্রেই যেহেতু বড় ছবি, দুর্গাপুজোর ছবি, যে কারণে অলরেডি আমরা অনেক দিন ডিলে করে ফেলেছি, এবং এখনো আলোচনা করলে নেগেটিভ পয়েন্ট বললে এখনো এরকম কমেন্ট করতে পারে যে তোমরা ব্যবসা হ্যাম্পার করে দিচ্ছ, যেটা আসলে একেবারেই রিয়েলিটি নয়। তো কিছু বলার নেই আর কি। চলো কথা বলেই নি, আমরা তো রিভিউ করেছি। প্রথমে যতকাণ্ড কলকাতা দিয়ে শুরু করি। যতকাণ্ড কলকাতা আমার না যেটা মনে হয়েছে, আমি যেটা রিভিউতেও বলেছি, যে এই ধরনের ছবি যেহেতু ডান অ্যান্ড ডাস্টেড এত বেশি হয়ে গেছে, ও মানে স্যাচুরেশন পয়েন্টটা পৌঁছে গেছে, ওই জন্য না মানে ছবিটা কিছুভাবে সারপ্রাইজ করতে পারছে না বা শক দিতে পারছে না কোনোভাবে, কোনো এলিমেন্টে। মানে একদম দেখছি চলছে, ঠিক আছে, মানে সেটা অনিক দত্তর প্রবলেম না, সাবজেক্টটা যে উনি চুজ করেছেন সেইটা, ঠিক আছে। আর দ্য স্টেকস ওয়ার নট মাচ দ্যাট হাই, মানে খুব সিম্পল একটা একটা পরিবারের মধ্যে যে আলটিমেট যে রিভিলটা সেটা আগে থেকে বোঝা যাচ্ছে। তো আমার না খুব একটা এক্সাইটিং কিছু লাগেনি, তবে ছোট ছোট যে হিউমার বা ডায়লগ ইত্যাদি সেইগুলো আমার ভাল লাগছিল। এবং ফার্স্ট হাফে যে ধরে ধরে, অ্যাকচুয়ালি ফার্স্ট হাফটা বেটার লাগছিল, যে ধরে ধরে যেভাবে মিস্ট্রিটাকে বিল্ড করছিল, একবার পাস্ট দেখাচ্ছে একবার প্রেজেন্ট দেখাচ্ছে, ওইটা আমার অনেক বেশি লাগছিল। সেকেন্ড হাফটা যেখানটা ইনভেস্টিগেশনটা হচ্ছে, সেখানে ক্লু গুলো অতটা ইন্টারেস্টিং নয় বা ইনভেস্টিগেশনের আনফোল্ডিংটা অতটা ইন্টারেস্টিং নয়। তো ওই কারণে আমার সেকেন্ড হাফটা একটু কম্পারেটিভলি দুর্বল লেগেছে। আশা করবো অনিক দত্ত আবারও, মানে উনি বলছেন লাস্ট ছবি, বাট আমি চাই যে উনি আরো ছবি বানান এবং আমাদেরকে আরো সারপ্রাইজ করুন। ওনার ছবি খুব ভালো, এবং ওনার হিউমার এবং ওনার ছবির মাধ্যমে যে বক্তব্য যেগুলো উঠে আসে সেগুলো তো চিরকালই ভালো হয়। আশা করবো উনি সামনের দিনে আরো ছবি বানান। মানে এটাই আমার বক্তব্য, যেটা আমি রিভিউতে বলেছিলাম ওটাই আর কি এখনো আমি বলবো। না, অনিক দত্ত সাপেক্ষে আমার এটা একটু খাটো ছবি মনে হয়েছে সত্যি বলতে। অনিক দত্ত নিজের কেরিয়ারে এত ভালো ভালো ছবি বানিয়েছে, সেই সাপেক্ষে ওটা ওই স্ট্যান্ডার্ডটা ম্যাচ করেনি। আর প্রবলেমটা সেকেন্ড হাফে। কারণ হচ্ছে, না না আরেকটা জিনিস দেখো, উনি এটা রূপমের ইন্টারভিউতেও বলেছেন এবং বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে উনি মানে অসুস্থ ছিলেন বলে উনি আউটডোর থেকে যেতে পারেননি, তো অনেকটা পোর্শন উনি নিজে শুটও করেননি নিজে থেকে। এবার যতই তুমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদেরকে বুঝিয়ে দাও, যতই তারা ভিডিও কল করে তোমাকে দেখাক, কিন্তু নিজে একটা ফিজিক্যাল প্রেজেন্স একটা অন্য ব্যাপার, তো সেইটা একটা তো ম্যাটার করে। এবং আর একটা অনিক সব দত্ত, থেকে আমি ভালো, এটা বলতেই হবে যে ভীষণ অনেস্ট ফিল্ম মেকার, ভীষণ অনেস্ট ফিল্ম মেকার। অনিক দত্ত নিজে এটা পরিষ্কার বলেছেন যে আমি কিন্তু এটা শুট করিনি অনেকটা অংশ। তো এই ছবিটা আমার যতটা, আমার বিভিন্ন সহকারী পরিচালকেরা যারা রয়েছেন তারা আমাকে অনেকটা হেল্প করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, এই কথাগুলো তিনি বলেছেন। এটা কিন্তু অনেকেই বলবে না। অনেকেই আমরা জানি ভালো মতন যে কি হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং কে কিভাবে ডিরেকশন দেয় আমরা জানি, কিন্তু তারা কিন্তু কখনো এটা স্বীকার করে না যে অনেকটা সময় তারা প্রেজেন্ট থাকে না। কিন্তু অনিক দত্ত কিন্তু নিজে এটা স্বীকার করেছে। এবং আরো যেটা ভালো সেটা হচ্ছে এই যে অনিক দত্ত ছবি করা ছেড়ে দেবেন এটা বলেছেন, আমরা তো প্রথম কথা অরিত্রদা বলে দিয়েছে, আমরা যে কোনো সিনেফাইল, বাঙালি সিনেফাইল চাইবে যে অনিক দত্ত ছবি বানিয়ে যায়। কিন্তু যে মুহূর্তে তিনি রিয়েলাইজ করছেন যে তার অসুস্থতার জন্য একটা ছবির মধ্যে ক্রিয়েটিভলি সে 100% প্রেজেন্ট থাকতে পারছেন না, সঙ্গে সঙ্গে কিন্তু সে সিদ্ধান্ত নিচ্ছে যে তাহলে আমরা ছবি করার পয়েন্ট থাকে না, যেখানে আমি নিজেই পুরোপুরি উপস্থিত থাকতে পারছি না। তো এটা কিন্তু প্রচন্ড অনেস্টির পরিচয় আমার মনে হয়। এবং ছবিটার ক্ষেত্রে আমি যদি বলি, ছবিটার ক্ষেত্রে না আমার যেটা মনে হয়েছে যে গল্পটা যেটা ছিল ফার্স্ট হাফে ভালো লেগেছে, সেকেন্ড হাফটা দুর্বল ছিল, সেসব তো আলোচনা হয়েছে। কিন্তু অনিক দত্তর থেকে আমি একটা জিনিস এক্সপেক্ট করি, সেটা হচ্ছে যে অ্যান্টাগনিস্ট হবে তাকে একটা সার্টেন ওয়েতে ট্রিট করানো। মানে সে এমন কিছু করবে না যেটা থেকে তার ম্যানারিজমস আমরা বুঝতে পেরে যাব যে এর মধ্যেই ঝোলটা রয়েছে। তো অনিক দত্তর ছবিতে কিন্তু এটা এক্সপেক্টেড নয়, কিন্তু সেটাই হয়েছে যতকাণ্ড কলকাতাতে। যে অ্যাকচুয়ালি অ্যান্টাগনিস্ট, তুমি দেখবে শুরু থেকেই তার আচার আচরণটা প্রচন্ড বেশি ফিশি। তো সেইটা আমার একটু খারাপ লেগেছে। বাকিটা যা হয়েছে দেখো, একটা ছবি সবসময় যে খুব ভালো হয়ে যাবে তা না, অনেক সময় বানানোর সময় গন্ডগোল হয়ে যেতে পারে। কিন্তু ওটা কিন্তু একটা বেসিক জায়গায় গন্ডগোল ছিল, যেটা অনিক দত্তর মতন ফিল্ম মেকার থেকে একেবারেই মানে আমার আমি আশা করি। আমার তো সাগরের সেটা আরো আমার একটা খারাপ জিনিস লেগেছে। আমি রূপমকেও জিজ্ঞাসা করবো, তোমাকেও জিজ্ঞাসা করবো। আমি ওনার যে আরো একটা ছবি আছে না, রবীন্দ্র কাব্য, সরি ভুল বলছি, মেঘনাদ বধ মেঘনাদ বধ, রহস্য। মেঘনাদ বধ রহস্য, রবীন্দ্র কাব্য বেরিয়ে যাচ্ছে, সরি, মেঘনাদ বধ রহস্য, ওটাও একটা থ্রিলার ছবি। এবং ওই ছবিটাতেও কিন্তু তুমি দেখবে যে থ্রিলারটা কিন্তু অতটা স্ট্রং নয়। তো মাইট বি এটা হতে পারে যে এই জনরাটাতে উনি অতটা মানে কমফোর্টেবল নয়। মানে একটা কমেডি ড্রামাতে যতটা উনি কমফোর্টেবল, ততটা আমার মনে হয় যে উনি থ্রিলারে নন আর কি। এটা এটা দুটো ছবি দেখলাম বলে বলছি আর কি, ইন টার্মস অফ আমি রাইটিং, এই আমি এক্সিকিউশন খালি বলছি না। আমি এই কথাটাই, ছবিটা আমি আর সাগরনীলকে প্রিমিয়ারে দেখেছিলাম, আমি এই কথাটাই প্রিমিয়ার থেকে বেরিয়ে সাগরনীলকে বলেছিলাম যে ওনার মেঘনাদ বধ রহস্য যদি দেখিস এই প্রবলেমটাই মনে হবে। আমি এক্স্যাক্টলি এই কথাটাই বেরিয়ে বলেছিলাম ওকে।
আমার যেটা মনে হয় যতকাণ্ড কলকাতাতে দেখে সেটা হচ্ছে ছবিটার ফার্স্ট হাফ, যেটা অরিত্র ম্যাক্সিমাম বলেই দিয়েছে যে ফার্স্ট হাফ ছবিটার বেশ ভালো, যেরকম ভাবে বিলটা করেছে। আর ছবিটার দেখবে শুরুটা অনেকটা আশ্চর্য প্রদীপের মতো, যে একটা বাড়ি থেকে জিনিসপত্র গুলো বেরোচ্ছে, সেখানে নিলাম হবে ওগুলো যাচ্ছে এবং সেখানে ক্রেডিট গুলো পড়ছে। ওরকমই আশ্চর্য প্রদীপেরও ওপেনিংটা, তো যেটা আমার বেশ ভালো লাগছিল। এবং ছবিতে আবিরের ক্যারেক্টারটা দেখবে অনেক পরে আসে। তো আমার তখন মনে হচ্ছিল যে একটা মানে বড় একজনকে ছবিতে রাখতে হবে বলে প্রথম থেকে তার প্রয়োজন নেই, তাকে ঢুকিয়েছে, ওরকম কিচ্ছু করেনি। ছবিটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছবি মনে হচ্ছিল, বেশি কিছু আমাকে প্রোভাইড করছিল না, বাট ছিমছাম ছবি মনে হচ্ছিল। কিন্তু ছবিটার সেকেন্ড হাফে যেটা সব থেকে বড় সমস্যা, যেটা অরিত্র বললে, এই ছবিটার ওই যে যখন পুরোপুরি জিনিসটা রিভিল হচ্ছে, ওই ধাঁধাটা যখন খুলছে, আমরা তখন ভাবি কি যে শেষে আমরা একটা চমক থাকবে অ্যাটলিস্ট, যে অ্যান্টাগনিস্ট তাকে আমরা ছেড়েও যদি দিই, যে ধাঁধাটা যখন সলভ করবে ধাঁধাটার মধ্যে একটা মজা থাকবে, একটা কিক পাবো আমরা, যে এত সুন্দরভাবে সেটা ইয়ে হলো। ওই জিনিসটা নেই। এবং আমরা সিনেমা দেখার সময় আলোচনা করছিলাম যে এই যে চারজন বসে একটা মিস্ট্রি সলভ হয়ে যাচ্ছে, এই খুবটা আমার একদম ভালো লাগে না। আর এত সিনেমা আমরা দেখেছি, সেখানে 2025-এ দাঁড়িয়েও চারজন মিলে বসে বসে সলভ করা হলো, ওটা ভালো লাগেনি আমার। আর যে কথাগুলো সাগরনীল বললো অ্যান্টাগনিস্টের পারফরমেন্স বা অ্যান্টাগনিস্টকে যেরকম ভাবে দেখিয়েছে, ওটা তো ভালোই লাগেনি সেরকম। আর আরেকটা জিনিস হচ্ছে ছবির, তুমি দেখবে ছবিতে না মানে অনেকগুলো ক্যারেক্টার আছে, কিন্তু এই চরিত্রগুলোর মানে কোনো মানে কেন আছে, কি করছে ঠিক কথা বোঝা যায় না। যেমন হচ্ছে বাবার চরিত্রটা, মায়ের চরিত্রটা, ইভেন তোমার হচ্ছে একজন চার্চের ফাদার রয়েছে, এরকম অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টারগুলো আসছে যেটা অনেক ছবিতে হয় না। সবকটা চরিত্র কিন্তু খুব মজার হয়, কিন্তু এখানে দেখবে চরিত্রগুলো কিন্তু ভীষণ মজার হয়ে ওঠে না। তবে আমি তবুও এটাই চাইবো যে অনিক দত্ত, যেটা অরিত্র বললো, সাগরনীল বললো, পরবর্তী সময় ছবি করুক এবং সবার আগে তার শরীরটা ঠিক হয়ে যাক। সে তো নিজের শারীরিক দুর্বলতার জন্য ছবিটা করতে পারেনি, তার শরীর ঠিক হোক, সে আবার ছবি করুক, এটাই চাইবো। আর সব থেকে যেটা অবাক করা বিষয়, এই ছবিটার প্রমোশনে আবির ছিল না। এই ছবিটা তার মানে প্রমোশনে তাকে ইউজই করা হয়নি। ছবির যে অ্যাক্ট্রেস, সেও ছবির প্রমোশনে ছিল না, সে বাংলাদেশের অ্যাক্ট্রেস থাকতে পারেনি। তা সত্ত্বেও এই ছবিটা যেরকম ভাবে গ্রোথ এনেছে কালেকশনে, আমার মনে হয় সেটা সত্যিই প্রশংসনীয়। এবং আমরা বুঝতেই পেরেছি, আমরা মানে তিনজন তো বুঝেই গেছি যে পুজোর যে রিলিজ গুলো, সেই ছবিগুলোর যা বাজেট এবং এই ছবিটার যা বাজেট, এই ছবিটাই এমন একটা ছবি যেটা বলা যেতে পারে ক্লিয়ার হিটের দিকে যাবে, এই ছবিটাই হিট হতে পারে। দেখার এবার বাদ বাকিটা। এবার আর আমরা না দেবী আমার এই চৌধুরানী। যত কাণ্ড, না যত কাণ্ড কলকাতাতেই আমি যেটা বলতে ভুলে গেছি, আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে শতরূপ বাবুর ক্যামিও। খুবই ভালো একটা ক্যামিও ছিল ছবির মধ্যে। এবং আমরা একটা জিনিস বুঝতেই পারিনি যে নানান মানুষ নানান ছবিকে পেছন থেকে সাপোর্ট দিয়েছে, এই বছর দুর্গাপুজোতে দেখতে পেয়েছি আমরা সেটা। কিন্তু শতরূপ বাবু যে সাপোর্ট করছিলেন একটা ছবিকে, সেইটা আমরা বুঝতে পারিনি, সেটা লুকানো ছিল আর কি। সেটা আমরা ছবি দেখে বুঝতে পেরেছি। এবং 3 দিন বাদে উনি একটা পোস্টও করেছিলেন, এমন ভাবে পোস্ট করেছেন যেন উনি ছবির সঙ্গে যুক্ত নেই, কিন্তু উনি ছবির মধ্যে হালকা করে হলেও ইনভলভ ছিলেন আর কি। তো সেটা ভালো লেগেছে আর কি দেখে। যাই হোক, আমরা এবারে উনি গান আলোচনা করব। শুনছিলেন, গান উনি শুনছিলেন, ছাদে একটা ছাদে টপিকের বসে উপর গান ডিসকাস। শুনছিলেন। না, এটা একটা অনিক দত্ত ছবিকে নিয়ে অ্যাকচুয়ালি আমি এটা একটু মজা করছিলাম, কিন্তু দেখবে তুমি শতরূপ বাবু অনিক দত্ত ছবিকে নিয়ে সবসময় এক্সাইটেড থাকে, এবং এক্সাইটেড থাকার মতন মানে কিছু ভুল নেই, আমরা সকলে এক্সাইটেড থাকি। তো ঠিকই আছে। আচ্ছা, এবারে আমরা পরে কোন ছবি নিয়ে, দেবী চৌধুরানী নিয়ে দেবী আলোচনা করি, চলো। চৌধুরানী। হুম। দেবী চৌধুরানী আমার কি মনে হচ্ছে বলতো, অ্যাম্বিশনটা অনেক বড় ছিল, বাজেটটা কোথাও কি জাস্টিস করতে পারেনি। এটা যে যে ভাবে ছবিটাকে ভাবা হয়েছে, অ্যাকচুয়ালি ছবিটার কিন্তু বেস্ট পার্ট হচ্ছে ওর যে ড্রামা পোর্শনস গুলো, যে শ্রাবন্তীর সাথে ওর যে বরের যে সম্পর্কটা, একটা দিনের জন্য ওই যে পাশাপাশি বসে যে সিনটা আংটি পরিয়ে দিচ্ছে, বা দর্শনার সাথে যে শ্রাবন্তীর যে কেমিস্ট্রিটা, ঠিক আছে, বা আমারও যখন প্রফুল্লর সাথে দেখা হচ্ছে, মানে ওই যে ব্যাপারগুলো, ওর বরের সাথে আবার ওর দেখা হচ্ছে, এই মোমেন্ট গুলো বেস্ট অ্যাকচুয়ালি। বা এই যে টিচার স্টুডেন্টের মধ্যে একটা সম্পর্ক, তো আমার মনে হয় যে মেকারসদের না ড্রামাটার উপর আরো বেশি ফোকাস দেওয়া উচিত ছিল। ঠিক আছে, ছবিটা অনেক বেশি অ্যাকশন হেভি এবং অনেক বেশি ওই ওই দিকটাতে মানে যেতে গেছে, একটা ডাকাতির অ্যাঙ্গেল ইত্যাদি, মানে ওই দিকটাতে বেশি ফোকাস করতে গিয়ে আমার মনে হয় যে তুমি যদি তোমরা কি সুচিত্রা সেনের এটা দেখেছো, দেবী চৌধুরানী? হুম। 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 তো ওখানে দেখবে অনেকটা পোর্শন ড্রামা আছে, যে মানে শ্বশুর বাড়িতে কি হচ্ছে, ওকে বার করে দিচ্ছে কি হচ্ছে, ওই পুরো জায়গাটা আছে। তারপরে অনেকটা চাঙ্ক পরবর্তীতে ও যাচ্ছে একটা লোকের সাথে দেখা হচ্ছে, তার বাড়িতে সেই মোহর পাচ্ছে, তারপর সেখান থেকে পালাচ্ছে। অনেকটা পরে ওই মানে ভবানী পাঠকের ইন্ট্রোডাকশন এবং এ ছিল।
এবার এখানে যেহেতু বুম্বাদাকে নেওয়া হয়েছে, বুম্বাদার উপরে হাইলাইটটা বেশি করা হয়েছে, তো সেই জন্য একটা ন্যারেটিভ স্টাইলটাকে চেঞ্জ করা হয়েছে। ডেফিনেটলি সেকেন্ড হাফটা আমার মনে হয়েছে দেবী চৌধুরানীর ক্ষেত্রে সেকেন্ড হাফটা ফার্স্ট হাফের থেকে বেটার। ফার্স্ট হাফটা একটু স্লো আছে, ড্রামাটা ধীরে ধীরে বেক হয়, বাট সেকেন্ড হাফটা বেটার। এবং ক্লাইম্যাক্সটা আমি বলবো অনেকটাই ভালো ক্লাইম্যাক্সে যেভাবে। তবে টেকনিক্যালি ছবিটা ওই যে বললাম যে বাজেটের কারণে, যেহেতু সবই ডিএতে শুট করে নাইটে কনভার্ট করেছে, ওই জন্য স্ক্রিনে দেখতে একটু সমস্যা হচ্ছিল। ওই জিনিসপত্রগুলো বাজেটের কারণে একটা প্রবলেম হয়েছে। বাট এমনিতে আমি বলবো যে মানে ড্রামাটা সলিড ছিল, পারফরমেন্সেস সলিড ছিল, বা মিউজিকের কাজ, স্পেশালি বিক্রম ঘোষের কাজ, এবং ক্লাইম্যাক্সের দিকে যেখানে বুম্বাদার এন্ট্রিটা হচ্ছে এবং সেখানে যেভাবে স্টেজিং করেছে, ওই জিনিসপত্রগুলো আমার বেশ ভালো লেগেছে। মানে ভালো শ্রাবন্তীটা মেকারদের দিক থেকে একটা চেষ্টা দেখতে পাওয়া গেছে। শ্রাবন্তীর পারফরমেন্স অ্যাকচুয়ালি বেশ ভালো লেগেছে আমার দেবী চৌধুরীর ভূমিকাতে। আমি এতটা এক্সপেক্ট করিনি অ্যাকচুয়ালি, বা ট্রেলার লেভেলেও আমার যে খুব জমছিল বিষয়টা সেরকম নয়। আমার মনে আছে আমার বসে আমি খুব হার্শলি ক্রিটিসাইজ করেছিলাম শ্রাবন্তীকে, কিন্তু দেবী চৌধুরানীতে কিন্তু অ্যাকচুয়ালি আমার তার পারফরমেন্স ভালো লেগেছে, এবং দর্শনার পারফরমেন্স তো ভালো লেগেছে। মানে যে ক্যারেক্টারটা তাকে দেয়া হয়েছে অন পেপার, সে কিন্তু সেটাকে খুব ভালোভাবে পুল অফ করেছে। না, ইভেন যে একটা বিবৃতিও একটা ভালো করেছে, বিবৃতিও বিবৃতি যতটা অ্যাকশন, পেয়েছে ভালো করেছে। একদম একদম একদম। তো ছবির পারফরমেন্স অ্যাকচুয়ালি ভালো। মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো বটেই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো তার একটা নিজস্ব প্রেজেন্স আছে, সেটা দিয়ে ভবানী পাঠক সে দুর্দান্ত হয়ে প্লে করেছে, এবং বাকিদেরও পারফরমেন্স খুব ভালো, যে কারণেই ড্রামা পোর্শনটা ওয়ার্ক করেছে এবং ক্লাইম্যাক্সটা স্যাটিসফাই। মানে কোথাও একটা খুব যে সময় দেয়া হয়েছে কিঞ্জন নন্দর ক্যারেক্টার এবং শ্রাবন্তীর ক্যারেক্টারের মধ্যে খুব ডেভেলপ করেছে তা নয়, কিন্তু তা সত্ত্বেও শ্রাবন্তী তার ফেশিয়াল এক্সপ্রেশন, ওই রেজটা, অ্যাঙ্গারটা দেখিয়ে সামহাও ওটাকে পুল অফ করেছে। যেমন ছবির গোটা যে বাকি যে অ্যাকশন দৃশ্যগুলো রয়েছে সেগুলো অতটা আমার জন্য ওয়ার্ক করেনি, কিন্তু ক্লাইম্যাক্সে যে অ্যাকশন দৃশ্যটা রয়েছে, যেহেতু সেটার তলায় একটা ইমোশন রয়েছে, সেটাতে যথেষ্ট ডেভেলপমেন্ট না দেওয়া সত্ত্বেও সামহাও ক্লাইম্যাক্সটা আমার জন্য ওয়ার্ক করেছে। এবং দেবী চৌধুরানীর মতন একটা ছবিকে এন্ড করাটাও একটা, মানে একটা ছবিকে শেষ করানো একটা আর্ট। মানে গল্প চলছে চলছে চলছে, হঠাৎ করে শেষ হয়ে গেল, সেটা ঠিক জমে না। দেবী চৌধুরানী তুমি দেখবে শেষ করেছে, সেটার মধ্যে একটা পোয়েটিক নেচার রয়েছে। দেবী চৌধুরানী কে সেটা প্রপারলি জানিয়ে, মানে সেখানে একটা শান্ত স্নিগ্ধ ব্যাপার রয়েছে। তো আমার এন্ড এন্ড মানে যেটাকে এন্ড ইমেজ বলে, এন্ডিং ইমেজ, সেইটা ডেফিনেটলি দেবী চৌধুরীর ক্ষেত্রে খুব এফেক্টিভ হয়েছে আমার জন্য। তো ভালো ছবি ছিল, এবং আমার মনে হচ্ছে যে এবছর দুর্গাপুজোতে এই ছবিটাই ক্লাইম্যাক্সের পোর্শনটার জন্য আমার কাছে সব থেকে এগিয়ে থাকবে। তো তোমরা সুচিত্রা সেনের দেবী চৌধুরানী যদি দেখে থাকো, ওখানে দেখবে ক্লাইম্যাক্সটা ছিল একটা বজরার মধ্যে। ওখানে বজরাটা প্রাইমারি ছিল, বজরায় করে ট্রাভেল করতো এই পুরো গ্রুপটা। তো এই বজরাটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট ছিল। ওটার মধ্যে অ্যাকশন ইত্যাদি হয়। ডেফিনেটলি তখনকার দিনে বাংলা ছবি তো অ্যাকশন ডমিনেন্ট ছিল না, বাট যদি ওই ক্লাইম্যাক্সটা মানে অ্যাকচুয়ালি যদি প্রপার বাজেট নিয়ে করা হয়, তাহলে অ্যাকচুয়ালি যেরকম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানে যেরকম ক্লাইম্যাক্স দেখতে পাও না, যে একটা জাহাজ থেকে পাশের জাহাজে মারছে কামান ফামান, সেরকম অ্যাকচুয়ালি হওয়া উচিত। মানে অ্যাকচুয়ালি তো এরকম হওয়া উচিত, বজরার মধ্যে ফাইট ফাইট। বাট সেটা বাংলা সিনেমার ক্ষেত্রে পসিবল নয়, তো সেটা এক্সপেক্ট করা ভুল। রূপম বলো। আমি অরিত্র যেটা বলছিল আগে সুচিত্রা সেনের দেবী চৌধুরানী, সেখানে বসন্ত চৌধুরী হয়েছিল ভবানী পাঠক। তো তার যেরকম হাইট, তার যেরকম মানে একটা লোকে হয় না, বডি স্ট্রাকচার দেখে বোঝা যায় যে এই ক্যারেক্টারটা করেছে, এবং সেটা ছবিতে ভয়ানক ছিল, মানে হেভি লাগছিল। কিন্তু আমি যখন এই দেবী চৌধুরানী দেখি, আমি মানে আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে, যেটা সাগরিলও বলছিল, তুমিও বললে, সেটা হচ্ছে বুম্বাদা যতটুকু ছবিতে এসছে তার পোর্শনটা হেভি, খুব ভালো করে সেটাকে বিল্ড করা হয়েছে, ভালো লাগে, গুরু শিষ্যর ব্যাপারটা খুব ভালো। কিন্তু সত্যি কথা, আমি কিন্তু ভাবিনি যে শ্রাবন্তী, তো সে তো গোটা ছবির মেন হাইলাইট, সে ছবিতে কতটা কি পারফরমেন্স দেবে, তাকে কিরকম জায়গা দেওয়া হবে, বা সেটা এফেক্টিভ হবে কিনা। কিন্তু ছবির মধ্যে না, যেটা আমার বাদ বাকি তিনটে ছবির মধ্যে মিসিং মনে হয়েছে, সেটা হচ্ছে দেবী চৌধুরানীর একটা ঠিক জায়গায় ছবিটার এন্ড যে কারণে ফিল হয়, ছবিটার মধ্যে একটা সোল আছে, যে কারণে ইমোশনটা ফিল হয়। ড্রামার পোর্শনটাই ওয়ার্ক করছে এমন, এবং ছবির শেষের যে 20-30 মিনিট সেটাকে যেরকম ভাবে প্রেজেন্ট করেছে, মানে সেটা না একটা আলাদা ইম্প্যাক্ট ফেলতে পারে। মানে সেখানে আমি এটা বলছি না ছবির যে অ্যাকশনটা অন্য লেভেলে চলে গেছে, কিন্তু ওটার মধ্যে ইমোশন আছে, সেটা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে, ভালো লাগছিল। আর হচ্ছে ছবির একটা সমস্যা হচ্ছিল, খুব সত্যি কথা হচ্ছে কি, ছবিটা না, আমি প্রথম কথা এই ছবিটা মাল্টিপ্লেক্সে দেখিনি, ছবিটা আমি সিঙ্গেল স্ক্রিনে দেখেছি, এবং ছবিটা না একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল কিছু সিনে। এবার আমি বুঝতে পারছিলাম সেটা ছবিটার ওই দিনের দৃশ্যগুলো রাতে করেছে, কিন্তু একটু বেশি ডার্ক মনে হচ্ছিল, ফলে ওই জায়গাটা আমার একটু সমস্যা হচ্ছিল। আর ছবির কিছু কিছু জায়গায় বললামই, ছবিটা একটু আমি রিভিউতেও বলছিলাম, ফার্স্ট হাফে ছবিটা না মানে মনে হচ্ছিল কি, যেহেতু এই ক্যারেক্টারটার উপরই পুরো বেস্ট, পুরো মানে প্রফুল্লর উপরই বেস করে রয়েছে, ওর চরিত্রটার মধ্যে চেঞ্জটা আসা শুরু হয়ে গেছে,
তো সেটা না অনেকটা লম্বা সময় ধরে হচ্ছিল, এবং যদি সেখানে অ্যাটলিস্ট ক্যারেক্টারের ইন্ট্রোডাকশনটা আসতো বা ভবানী পাঠকের যে ব্যাক স্টোরি সেটার একটা অল্প পোর্শন আমরা দেখতে পারতাম, তাহলে মজা হতো। ওগুলো ছিল না, শুধুমাত্র একটা ক্যারেক্টারের উপর দিয়ে যাচ্ছে, তো সেটা একটু ধীম গতির মনে হচ্ছিল। কিন্তু আমি বলবো পুজোর প্রত্যেকটা ছবির থেকে দেবী চৌধুরানী অনেক এগিয়ে। এবার আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাকে কমেন্টে দু একজন লিখেছিল যখন দেবী চৌধুরানীর রিভিউ আমি দিয়েছিলাম, যে এটা হচ্ছে ইন্টারভিউ এফেক্ট। যেহেতু ইন্টারভিউ করেছি দেবী চৌধুরানীর বুম্বাদাকে, সেই কারণে দেবী চৌধুরানীকে ভালো বলেছি। এবার আমার তাদের জন্য একটাই বক্তব্য, যে আমি তো অনিক দত্তের ইন্টারভিউ করেছি, তো সেটা ওয়ার্ক করলো না যতকাণ্ড কলকাতাতে রিভিউ করার সময়। যতকাণ্ড কলকাতা থেকে আমরা কি বলেছি ম্যাক্সিমাম, যেটা একটা ঠিকঠাক সিনেমা, আপনি একবার দেখতে পারেন, ওটাকে কখনোই আমরা মানে ভালো সিনেমা বলিনি, হয়তো সেটাকে অ্যাভারেজই বলেছি। তাহলে অনিক দত্তের বেলা সেটা ওয়ার্ক করছে না, কিন্তু বুম্বাদার বেলা সেটা ওয়ার্ক করছে। যাই হোক, এর না ওটা পরবর্তীতে অ্যাকচুয়ালি কিছু না, ওটা অ্যাকচুয়ালি কিছু করার নেই। ওটা তোমাকে প্রত্যেক বছর পুজোতেই ওই কথাটা শুনতে হবে, ঠিক আছে? ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের কথা এটা প্রত্যেকটা বড় ক্ল্যাশে হয়েই থাকে। ক্ল্যাশে এই জিনিসটা মানে কাম্য, ধরে চলাই এটা ভালো আর কি। ঠিক আছে, আমরা কি রক্তবীজ 2 নিয়ে আলোচনায় ঢুকি নাকি এবারে? হ্যাঁ, রক্তবীজ 2 নিয়ে পেলে হাম বলেগা। বলো। রক্তবীজ টু নিয়ে আমার দেখুন, আমি এই কথাটা মানে আমি কেন আগে বলছি, ওরা দুজন চারটে চারটে পয়েন্ট বলে দেয়, এবার তারপরে আমি আর কি বলতে থাকি, একটা পয়েন্ট আমার কাছে পড়ে থাকে। রক্তবীজ 2 নিয়ে আমার যেটা প্রথমেই বলা, রক্তবীজ 2 একটা না মানে আমি এটা সিনেমাটা দেখে ইয়েকে বলছিলাম যখন পরের দিন কথা হচ্ছিল, সাগর লরিত দুজনকেই বলছে, আমাদের কথা হচ্ছিল রক্তবীজ 2 সব থেকে প্রথম সমস্যা কি জানো, সেটা হচ্ছে ছবিটাকে এই যে নন লিনিয়ার স্ট্রাকচারে গল্পটা বলতে গেল, সেটা প্রথম কথা হচ্ছে ছবির প্রথম 5 মিনিটের পরে 5-10 মিনিটের পরে পুরো ধ্যারানো মনে হচ্ছিল, যে এতগুলো টাইম ওরা জাম্প করছে, এবং সেটা ভয়ানক ভাবে বাজে হয়েছে। যে সেখানে একবার অঙ্কুশের ক্যারেক্টারটা, সে তার পাস্টে কি করেছে, সে এখন কি করছে, কিছু বছর আগে তার ট্রেনিং পিরিয়ড কেমন ছিল, এটা ভয়ানক। এবার সাথে আবিরের ক্যারেক্টারটা, সে কি করছে, সে কি না করছে, এবার যেভাবে যাচ্ছে না এই স্ট্রাকচারটা, এটা লেখাও একটা মানে খুব সুন্দর করে যদি নন লিনিয়ার কেউ বুনতে পারে, তাহলে ওটাই আমাদের সব থেকে বড় শখ দেয়। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে মহারাজা। মহারাজা নন লিনিয়ার ওয়েতে যে গল্পটা আমাদের বলে, যে চিত্রনাট্যরা গড়েছে, তাহলে মহারাজা কিন্তু খুব বেসিক একটা স্টোরি, ওটা নন লিনিয়ার ওয়েতে বলেছে বলেই ওয়ার্ক করে। আর এই ছবিটা নন লিনিয়ার ওয়েতে বলেছে বলেই আমাদের আগে মাথা যন্ত্রণা হয়। দ্বিতীয় কথা হচ্ছে ছবিতে এন্ট্রি হচ্ছে, আবিরের এন্ট্রি হচ্ছে, দুতলা থেকে আবির ঝাঁপ দিচ্ছে, প্রথমেই আবিরের মুখ দেখিয়ে দেওয়া হলো। আমি বুঝতে পারলাম না যখন ওর মুখ দেখিয়ে দেওয়া হলো, তারপরে ব্যাক শটে আসছে, পায়ের ক্লোজ, দৌড়াচ্ছে, এটা কিভাবে বিল্ড আপ হতে পারে তুমি বলো অরিত্র? ফার্স্ট তুমি তো কমার্শিয়াল ছবি লিখছো, ফার্স্টে আমার এরকম হেড টু চিন দেখিয়ে দিলে, তারপর আমার একটা মিড শট দেখিয়ে দিলে, এর পরের শট তুমি দেখাচ্ছ যে আমার বডি মাসল, আমার পা, আমার ব্যাক শট। তো এটা তো উল্টো হওয়া উচিত ছিল। যাই হোক, এরকম ধরনের মানে ভুল জিনিসপত্র ভাবে ছবিটা গেছে, এবং ছবিটা সব থেকে বড় সমস্যা একটা জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে ছবিটা যখন তুমি রক্তবীজ 1 দেখবে, সেই ছবিটার মধ্যে একটা রুট আছে, ছবিটা একটা বাঙালি ছবি। আর এবারের ছবিটা না একটা বাঙালি গল্প বলছে, না একটা এই যে ধুম 2 যেরকম স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবি ওরকম ধরনের ছবি বলছে। আর ছবিটার উদ্দেশ্য ভালো থাকলেও যেভাবে ছবিটার মধ্যে ইলিশ মাছ খাওয়াতে যাচ্ছে, সেখান থেকে বিচের ধারে গান চলে যাচ্ছে, ছবির আগের পার্টে উদ্দেশ্য কি ছিল? সব থেকে বড় কনফ্লিক্ট হচ্ছে এই ছবির মোটিভে, যেখানে কিছু আতঙ্কবাদী, কিছু টেররিস্ট, যারা আমাদের দেশের একজন মন্ত্রীকে মারতে চাইছিল, এটাই ছিল ছবির গল্প। সেখান থেকে এবার হচ্ছে ভিক্টর ব্যানার্জির ক্যারেক্টারটার উপর এদের কোনো ক্ষোভ নেই, কোনো রাগ নেই, এবার বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তাকে মারতে চাই। মানে এরকম ভাবে মোটিভ বদলে যায়। যদি ছবির ক্লাইম্যাক্স আলটিমেট এটা হতো যে ভিক্টর ব্যানার্জি সেও এই স্টেডিয়ামে এসেছে এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী সেও আছে, একটা ব্লাস্টে দুজনকে উড়িয়ে দেবো। সেখানে সুপ্রভাত বাবুর যে ক্যারেক্টার, সে একজনকে বলছে যে আমরা এনাকে মারছি, তোমাদের তো আমাদের সঙ্গে থাকা উচিত। এই কথাটার মানেটা কি? কিছুদিন আগে তো ভাই তোরা আমাদের দেশের মন্ত্রীকে মানতে চাইতি। তো কনফ্লিক্টটা ম্যাচ মানে এটা কিরকম ধরনের, মানে এতটা গল্পে চেঞ্জ কি করে আসতে পারে? আর আমার সব থেকে হাসি লেগেছে যে গাড়িতে যেতে যেতে, সুমোতে যেতে যেতে কাঞ্চন মল্লিক বলছে আমি একজনকে সন্দেহ করি, সে হচ্ছে অঙ্কুশের ক্যারেক্টার। সেখান থেকে আবির ভাবছে ও হতে পারে। মানে এতটা বস্তা পচা জিনিসপত্র। তো
তো আমার এই জিনিসপত্রগুলো একদমই ভালো লাগেনি, এবং লাস্টে গুলি চালাচ্ছে, আবির গিয়ে হাত বাড়িয়ে দিচ্ছে, মানে এগুলো খুব খুব বোকা বোকা। তো আমার এগুলো এই কারণে আমার ছবিটা মানে ভালোই লাগেনি বলতে পারি। বলো, তোমরা বলো না এবার। দেখো, যেটা তুমি রূপমদা বললে প্লটের বিষয়টা, তুমি দেখবে এই ধরনের প্লট টাইগার 3 এর মধ্যেও ছিল, এবং যেটা দর্শক কিন্তু একেবারে অ্যাপ্রিসিয়েট করেন, যে পাকিস্তানে গণতন্ত্র এস্টাবলিশড হচ্ছে কি হচ্ছে না, সেটার জন্য ইন্ডিয়ান স্পাইরা পাকিস্তানে গিয়ে লড়ছে। এই ব্যাপারটা মানে মানে সিগনিফিকেন্স কি, মানে এটা নিয়ে একটা অডিয়েন্সের মধ্যে আমি সেই সময় দেখতে পেয়েছিলাম সত্যি প্রশ্ন। কথা। আর আর তুমি একটা এবং আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বল সাগরনী, সেটা হচ্ছে যে টেররিস্ট, যার সম্পর্কে আমরা এতক্ষণ ধরে এই জিনিসপত্রগুলো দেখতে পারলাম, তাকে একজন পুলিশ অফিসার বলছে হাত মেলাও, চলো গিয়ে মানুষের সেবা করবে। মানে আমি না এই জিনিসপত্রগুলোকে কোনোভাবে ডিফেন্ডও করতে পারি না, এবং এগুলো মানতেও পারি না। এবার সেটাতে আমার সাথে লোকে আগ্রী নাও করতে পারে, বাট আমি এটা মানতেই পারি না। যাকে কিছুক্ষণ আগে এরকম বিল্ড আপ দেওয়া হলো, তাকে যদি বলা হয় যে চলো আমার সাথে হাত মেলাও, গিয়ে মানুষের সেবা করবে, খুব পাথেটিক। আর বল, তোমরা বলো। তবে ছবির মধ্যে দেখো যেটা আমার ভালো লেগেছে রক্তবীজ 2 এর মধ্যে, সেটা হচ্ছে শেষ 30 মিনিট আমার মনে হচ্ছে থ্রিলটা কাজ করেছে ওই স্টেডিয়ামের মধ্যে, ব্লাস্ট অ্যান্ড অল। এবং সেখানে আবির চট্টোপাধ্যায়ের অঙ্কুশের যে প্রপার একটা অ্যাকশন ফেস অফ রাখা হয়েছে, যে হিরো ভিলেন অ্যাকশন করছে এবং দুজনেই ইয়াং, সেই জিনিসটা আমরা বাংলা ছবিতে খুব বেশি দেখতে পাই না। এটা তুমি দেখবে যে ওয়ার ওয়ার জাতীয় ছবির মধ্যে, মানে ওয়ার পার্ট 1 পার্ট 2 দেখবে ক্লাইম্যাক্সে একটা বড় অ্যাকশন আছে, বা পাঠানেও জনের সঙ্গে শাহরুখের একটা বড় অ্যাকশন আছে। তো সেই জিনিসটা বাংলা ছবিতে, বাংলা মেইন স্ট্রিমে আমরা খুব বেশি দেখতে পাই না হতে। সেই জিনিসটা এখানে করা হয়েছে, যে হিরো ভিলেনের প্রপার টাসেল একটা, তো সেটা আচ্ছা ভালো আমি এখানে লেগেছে। একটা কথা আচ্ছা আমি এখানে আরেকটা কথা বলি। আমি আজকে এরকম থামাচ্ছি, তার জন্য আমি দুঃখিত। সেটা হচ্ছে আমি না না, বলো। একজনকে নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে অঙ্কুশ। মানে এটা না বললে খুব ভুল হবে, সেটা হচ্ছে যে অঙ্কুশ কিন্তু খুব ভালো কাজ করেছে। মানে এরপর যদি কেউ বলে যে অঙ্কুশ ভালো একটা নয়, বা অঙ্কুশ যদি একটা ছবি ভালো না দিতে পারে, আমার মনে হয় সেটা কোথাও একটা গিয়ে ডিরেক্টর রাইটারের ফল্ট। অঙ্কুশ কিন্তু খুব ভালো কাজ করেছে, এবং আমার অঙ্কুশকে হেভি লেগেছে। ওর যে স্কোরটা ডিজাইন করেছে ওটা হেভি, যেরকম ভাবে প্রত্যেকটা জায়গায় ও হাসছে, খেলছে, সিঙ্গারা খাচ্ছে, তারপরেই মোডটা চেঞ্জ করছে, ওটা টেরিফিক। অঙ্কুশ এই ছবির যদি সব থেকে ভালো কিছু থাকে, সেটা একমাত্র অঙ্কুশ। মানে যে ছবিটাকে কাইন্ড অফ বহন করেছে, আমার অঙ্কুশকে ব্যাপক লেগেছে। আর আবিরও ভালো, আবিরও যথেষ্ট ভালো, দেখতেও ভালো লেগেছে, আবিরও ভালো, বাট অঙ্কুশ ভীষণ ভীষণ ভালো। না, এবার তুই বল। না, অঙ্কুশ 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 অ্যাকচুয়ালি ভালো কাজ করেছে। ক্যারেক্টার যদি আরো ভালো পেতো, যেটা এক্সপেক্ট করেছিলাম পাবে, যে মুনির আলম আরো মানে ওয়েল রিটেন ক্যারেক্টার হবে, সেটা হলে অঙ্কুশ আরো ভালো পারফরমেন্স দিতে পারতো, মানে আরো স্কোপ ছিল ক্যারেক্টারটার মধ্যে। অ্যাটলিস্ট পার্ট 2 দেখতে যাওয়ার আগে সেরকম আমার মাথার মধ্যে চলছিল। এবার আরেকটা জিনিস যেটা আমি একেবারে এক্সপেক্ট করিনি উইন্ডোজ এর থেকে, সেটা হচ্ছে যে সেট পিস গান। মানে ওই জায়গাটা আমার খুব জঘন্য লেগেছে, যেখানে ওই ইলিশ মাছ খেতে খেতে হঠাৎ করে বিচে চলে গেল, ওই জায়গাটা আমি একেবারে মেনে নিতে পারিনি, যে এটা মানে খুব খুব বাজে আর কি। তো সেটা একটা খারাপ হয়েছে। এবং ছবিটার এই যে নন লিনিয়ার ফরম্যাটে স্টোরি টেলিং এর কথা রূপমদা বলছে, কিছু ছবির ক্ষেত্রে মহারাজা, তুমি বুঝতে পারবে যে ওই স্টোরি টেলিং অ্যাপ্রোচটা যে নিয়েছে সেটার রিজনটা কি, মানে সেটা পরিষ্কার ছবিটা দেখলে বুঝতে পারা যায়, যে ওটা গল্পটাকে এমন ভাবে ওরা ভেঙেছে এবং এমন মোচড়ে মোচড়ে এপিসোড ওয়াইজ গেছে, যে ওটার প্রয়োজনটা রয়েছে। সেম জিনিসটা কিন্তু রক্তবীজের ক্ষেত্রে নয়। মানে রক্তবীজ 2 একটা খুবই মেইন স্ট্রিম ছবি, এবং আমার মনে হয় যে প্রয়োজন এই ধরনের স্টোরি টেলিং এর অ্যাকচুয়ালি ছিল না। ব্যাপারটাকে নন লিনিয়ার না করে রেদার অঙ্কুশের ব্যাক স্টোরিটাকে একভাবেই দেখিয়ে দিতে পারতো, যে অঙ্কুশের ব্যাক স্টোরি শুরু হলো একটা 20 মিনিটের এপিসোড, সেখানে এবারে সে ডাক্তার হতে গেছে এবং ডাক্তার হতে গিয়ে কৌশানীর সঙ্গে পরিচয় করছে, যাবতীয় কিছু একবারে দেখিয়ে দিতে পারতো। ওটাকে যে ভেঙে 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 দেখানো, আমার মনে হয় না সেটা খুব একটা এফেক্টিভ হয়েছে। রুটিন হতো। আমরা নর্মালি এই ধরনের ছবিতে অ্যান্টাগনিস্টের ব্যাক স্টোরি দেখলে সেটা একবারে 20-30 মিনিটের এপিসোড আকারেই দেখি, সেরকম রুটিনই করতে পারতো। আর মানে রুটিনটাই এটা বেটার অ্যাপ্রোচ হতো এই ছবিটার জন্য। তো ওভারঅল রক্তবীজ 2 আমার খুব মানে ভালো ছবি তো লাগেইনি, এবং রক্তবীজ যে স্ট্যান্ডার্ডের তো কখনো নয়। রক্তবীজ বহুরূপী যে স্ট্যান্ডার্ডের ছবি উইন্ডোজের, তার পরবর্তীতে এই বছর দুর্গাপুজোটা, মানে দেখো বক্স অফিস কি হচ্ছে না হচ্ছে সেটা তো সেটা সেকেন্ডারি বিষয়। মানে একজন সিনেফাইল হিসেবে, সিনেমার দর্শক হিসেবে সবার আগে ছবিটার কোয়ালিটিটা কি। তো কোয়ালিটি খুব পড়ে গেছে, এটা এটা খুব চিন্তার বিষয়। খুবই কোয়ালিটি, মানে আমি এটা এক্সপেক্টই করিনি। মানে কেন এক্সপেক্ট করি, তার কাছে উইন্ডোজ নিজেদের সেই বারটা, নিজেদের সেই স্ট্যান্ডার্ডটা তারা সেট করেছে পরপর 2 বছর 2 ছবি এমন দিয়ে, যেগুলো অ্যাকচুয়ালি শুধুমাত্র মেইন স্ট্রিম তা নয়, তার সঙ্গে সেটার মধ্যে একটা বাঙালিয়ানা রয়েছে, যেটার কথা আমরা এত বছর ধরে বলে এসেছি, যে বাংলা নিজস্ব মেইন স্ট্রিম ছবি হতে হবে।
তো বহুরূপী নিয়ে যে কারণে এত বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ওটা সত্যি বাংলার নিজস্ব মেইন স্ট্রিম ছবি ছিল। তো সেইটা এবছর মানে এবছর মনে হলো যেন মানে সেই উইন্ডোজকে পেলাম না ছবিটার মধ্যে। ছবি ভালো খারাপ হতে পারে, কিন্তু কোথাও যেন ইন্টেনশনটা মানে যেটা উইন্ডোজে থাকে সেটা যেন রক্তবৃষ্টির মধ্যে ছিল না। ছবিটা দেখে এরকম ফিল হয়েছে, তো সেটা সত্যি খারাপ লেগেছে। হয়তো দা বলো। এবার এবার অরিত্র বলবে, ভাই তোরা 5% তোরা কভার শেষ করেছে, আমি আর কি বলবো। না তোরা আমি একটা শেষ জিনিস কর, আমি বলি। এই যে হ্যাঁ। লাস্ট আধ ঘন্টার কথা সাগর নীল বলছে যে লাস্ট আধ ঘন্টা ভালো লেগেছে, আমার অ্যাকচুয়ালি সিনেমার প্রথম আধ ঘন্টা ভালো লেগেছে, তারপর থেকে আমার জিনিসটা মজা লাগছিল না। আচ্ছা আমার প্রথম দিকে অ্যাকচুয়ালি আচ্ছা। আবির চ্যাটার্জির ইন্ট্রোডাকশন খুব ভালো লেগেছে, তারপর যেভাবে হুম, এই একটা থেকে একটা অ্যাপ্রোচে যাচ্ছিল ওটাও ভালো লাগছিল, এই যে নন লিনিয়ার ওয়েতে। বাট আমার প্রবলেম কি হয়েছে যে লাস্ট আধ ঘন্টা অ্যাকচুয়ালি দেখো, তুমি যখনই কমার্শিয়াল ছবি বানাতে যাচ্ছ না, কমার্শিয়াল ছবিতে রাইটিং বা আইডিয়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সিকিউশন, যে তুমি ওই সিনটার স্টেজিংটা কিভাবে করছো। এবার এই যে ফাইনাল যে ক্লাইম্যাক্সে যেরকম একটা ওই লিফটের এলিভেটরের উপর ফাইটটা হচ্ছে, সেখানে যে ধরনের শর্টস দরকার, যে ধরনের অ্যাকশন দরকার অ্যাকচুয়ালি সেটা নেই। আর স্টেডিয়ামটার মধ্যে যে লেভেলে ক্রাউডটা দরকার বা যে প্যানিকটা দরকার, ঠিক আছে, সেটা নেই, সেই লেভেলে জুনিয়র আর্টিস্ট নেই। ঠিক আছে, এবার এটা তো বাংলা সিনেমার লিমিটেশন। এবার যখনই ওই ওই জিনিসটা হচ্ছে না, ওই প্যানিকটা প্যারানয়েডটা ক্রিয়েট হচ্ছে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমার রিভিউর মধ্যে, 10 বলে ছবিটার, 10-এর দেখবে ক্লাইম্যাক্স হয় হচ্ছে একটা স্টেডিয়ামের মধ্যে বম রেখে দিয়েছিল। তো সেখানে তুমি প্যানিকটা ক্রিয়েট করেছে অনুভব সিনহা, তো তখন কোট কমার্শিয়াল ছবি কোট বানাতো, বাট কমার্শিয়াল ছবির মধ্যে প্যানিকটা যেটা ক্রিয়েট করেছে দেখো খালি, যে একদিকে অভিষেক বচ্চন গোট না এই ইনভেস্টিগেশন যে করছে, একদিকে জাহিদ খান করছে, রূপমদা একদিকে এক্ষুনি যেটা বললো, থালাপাতি বীজের যেটা সাবস্ট্যান্ডার্ড ছবি কনসিডার করা হয় গোট, কোট কোট গোটের কিন্তু শেষ কিছুক্ষণ আরো বেটার, মানে রক্তবৃষ্টিকে ওটা হ্যাঁ 10 গোল দেবে ওরা। ঠিক আছে। ওটাই তো। কিংবা আরেকটা এটা ছবির একটা উদাহরণ আমি কয়েকদিন আগেই ভিডিও করেছিলাম, ওটা ওটা তো হচ্ছে একদম মানে মানে কি বলবো হাইস্ট লেভেলের আর কি উদাহরণ। সেটা হচ্ছে তোমার আর্গো, আর্গো ছবিটা। আর্গো তো বেবির আর্গো মতো মারাত্মক। এয়ারপোর্টের একটা ক্লাইম্যাক্স। হুম হুম হুম। হুম হুম না কিন্তু হুম স্টেডিয়াম ক্লাইম্যাক্স করলে তোমাকে না প্রচুর জুনিয়র আর্টিস্ট ইত্যাদি নিয়ে ওই যে প্যানিকটা ক্রিয়েট করা, যেটা গুলি চলেছে, প্রচুর লোকে হুম ছুটছে, বা কোথায় রেখেছে, কোথা থেকে মারতে পারে, এই ব্যাপারটা না হিউজ টেনশন বা সাসপেন্স বিল্ড করতে হয়, নাহলে ওটা ইট ওয়ন্ট ওয়ার্ক। ঠিক আছে, হুম এবার প্রবলেম হুম হয়ে গেছে কি, উইন্ডোজের একটা ট্রিটমেন্ট আছে তুমি দেখবে, যেটা হচ্ছে যে ডায়লগ হেভি ট্রিটমেন্ট, এবং তুমি দেখবে ও এলিভেটরে ফেসে গেছে, আবির চ্যাটার্জি ছুটে যাচ্ছে, তখন ওই সুব্রত দত্ত হাতটা ধরে একটা ডায়লগ দিচ্ছে যে চলুন আমরা নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে সমাজের জন্য। এটা ক্লাইম্যাক্সে দিস শুডন্ট বি দ্য ডায়লগ, দ্য ডায়লগ ইজ হুম গুড বাট ইট শুডন্ট কাম এট দ্য ক্লাইম্যাক্স, মানে অ্যাকশনের মাঝে তখন ওটা ডিমান্ড করছে না। বা যখন উঠে গিয়ে অঙ্কুশকে ওই যে ধরছে, ওটা দেখবে পুরো মিশন কাশ্মীরের যেরকম ক্লাইম্যাক্স আছে, দেখবে আজ ওই আমাদের সঞ্জয় দত্ত আর ঋতিক রোশন কথা বলে, ওখানে ওটা হুম জাস্টিফাইড বিকজ ওখানে ঋতিক রোশনকে ছোটবেলায় ও মানুষ করেছে সঞ্জয় দত্ত। ঠিক আছে, বাবা ছেলের মতো একটা অদ্ভুত সম্পর্ক, ওর মাকে ভালোবাসে কিন্তু বাবাকে মেরে দিতে চায়, মানে সঞ্জয় দত্তকে মেরে দিতে চায়। তো সেইখানে যখন দুজনের মধ্যে অ্যাকশন হতে হতে ও সঞ্জয় দত্ত তোকে বোঝাচ্ছে, তখন ওটা একটা জাস্টিফিকেশন আছে যে তুই মিলিটেন্ট হোস না, তুই হলে কিন্তু কাশ্মীর পুরো ধ্বংস হয়ে যাবে, তোর হাতে সব আছে। তখন ওখানে ওই বিধু বিনোদ চোপড়া যে ট্রোপটা খেলেছে, যে মাঝে মাঝে সঞ্জয় দত্ত কথা বলছে, দ্যাট ইজ জাস্টিফাইড। কিন্তু যখন দেখবে ওরা টিম আপ করে যায় এবং উপরে যায় গিয়ে জ্যাকি শ্রফের লোকেদের সাথে লড়ে, তখন কিন্তু অ্যাকশনটা ওয়ান গোতে আছে, তখন কিন্তু আর কোনো ডায়লগ নেই। তো তোমাকে ওটা জানতে হবে না যে কোথায় ওটা। আবির আর অঙ্কুশ দুজন দুজনকে চেনে না, এখানে ফরম্যাটটা ধুম 2 এর মতো, সেখানে ক্লাইম্যাক্সে ডেফিনেটলি কোনো কথা হবে না, তখন মারামারি হবে। ঠিক আছে, ইভেন তুমি দেখবে যে কানামাছি, যেখানে আগে না আবির আর অঙ্কুশের ফাইট ছিল, সেখানেও কনভারসেশন আছে, কেন ওটা জাস্টিফাইড, বিকজ ওরা কলেজ লেভেলের বন্ধু, কলেজ লেভেলের বন্ধু, এখন টুইস্টে রিভিল হয়েছে ও ভিলেন। সেখানে দুজনের মধ্যে কনফ্রন্টেশন হচ্ছে, ডায়লগ বাজি হচ্ছে, মারছে ধরছে, কিন্তু যেখান থেকে অ্যাকশনটা শুরু হচ্ছে সেখানে কিন্তু আর থামছে না। কিন্তু তুমি অ্যাকশনটাকে চলতে চলতে হুট করে থামিয়ে দিলে, তুমি টেনশনটাই ফেলে দিচ্ছ। এবং সেখানে যে লেভেল অফ এক্সিকিউশন লাগে, এই যে অঙ্কুশ লাস্টে হাতটা ছেড়ে পড়ে গেল, সেখানে যে ধরনের শর্ট টেকিং লাগবে বা যেরকম পড়ছে, ও দেখবে ঋত্বিক ওরকম মিশন কাশ্মীরের উপর থেকে পড়ে নিচে জলের মধ্যে, সঞ্জয় দত্ত উপর থেকে দেখে, ওই শটটা দেখো তুমি, ওই এক্সিকিউশন, ওই যে তুমি কি রকম শর্ট টেকিং করছো, কিরকম এডিট প্যাটার্ন, তোমার মিউজিক কিরকম, সেগুলোর উপর অনেক কিছু নির্ভর করে যে তোমার জিনিসটা। এই যে ধরো না, একটা খুব সুন্দর মোমেন্ট আছে, এই যে তুমি বলছো যে অঙ্কুশ খেতে খেতে সিঙ্গাড়া খেতে শুরু করে যাতে ওর ভয়েসটা বোঝা না যায়। এবার এটা একটা খুব সুন্দর মোমেন্ট, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েটও করেছি, কিন্তু এই মোমেন্টটার এক্সিকিউশনটা কিরকম, এটা তো একটা ড্রামা সিনের মতো এক্সিকিউশন হতে পারে না। তোমাকে তো ওই প্যানিকটা ক্রিয়েট করতে হবে যে অঙ্কুশ এবার ফেসে গেছে, তখন ও ভাবছে কি করবে, সেরকম শর্টস, তারপরে ও সিঙ্গাড়াটা দেখলো যে সিঙ্গাড়া আছে, আচ্ছা চলো খেয়ে নিল,
দিয়ে কথা বলছে, মানে ওটা এত ক্যাজুয়ালি বেরোচ্ছে, ওটা একটা ড্রামা সিনের মতো বেরোচ্ছে, ড্রামা সিন, কিন্তু এলিমেন্টটা হচ্ছে থ্রিলের, তো তাই জন্য জাস্টিস করতে পারছে না। তো এটাই আর কি, এটা আমার মনে হচ্ছে। আর ওরা কমার্শিয়াল ঠিক করার ঠিক জন্য ঠিক। যেটা, কমার্শিয়াল করার জন্য যে গান আর কমেডি ঢুকিয়েছে সেটা অ্যাকচুয়ালি বেমানান হয়ে যাচ্ছে, তাতে ক্যারেক্টার গুলো গ্রাফ পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি থ্রিল এলিমেন্ট গুলোর উপর ফোকাস করা উচিত ছিল। এই যে অনেকক্ষণ আগে কাঞ্চন মল্লিকে সন্দেহ হয়েছে কিন্তু বলছে না, বা মিমি ওকে ট্রাস্ট করছেই বা কেন ইনফরমেশনের জন্য, এই দিকগুলো, এই লজিক্যাল লুপহোল গুলো ক্লিয়ার না করে, ওই দিকে টেনশনটা তৈরি না করে, মানে এই যে যেটা দিয়ে কমার্শিয়াল বানাতে গেছে, যে কমেডি গান, ওটা ব্যাকফায়ার করেছে। এই আর ছবিটার ওই অ্যাকচুয়ালি সিনটা ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি হওয়া উচিত ডে অফ দ্য জ্যাকেল বলে একটা আছে না, সিনেমা আছে না, ডে অফ দ্য জ্যাকেল, আচ্ছা, দেখেছো ডে অফ দ্য জ্যাকেল? দেখিনি, এটা দেখিনি, না দেখিনি দেখিনি, পরবর্তীকালে না ওটা দেখিনি। একটা নভেল ছিল, ওটার উপর ওটার অ্যাডাপ্টেশন করে সিনেমা হয়েছিল। পরবর্তীকালে ব্রুস উইলিসেরও একটা সিনেমা আছে জ্যাকেল বলে, ওটা অতটা ভালো নয়। তারপরে রিসেন্টলি একটা টিভি সিরিজও হয়েছে জ্যাকেল বলে। তো ওই ডে অফ দ্য জ্যাকেলের যে পুরোনো ছবিটা, ওটার যে ট্রিটমেন্টটা, এবং অ্যাকচুয়ালি ডে অফ দ্য জ্যাকেলকে একটা ট্রিবিউটও দেওয়া আছে। এই যে তুমি দেখবে অঙ্কুশ বারবার যেখানেই ওঠে স্নাইপার শট নিতে, ও বারবার উইন্ড ডিরেকশনটা মেজার করে, যে উইন্ড কোন দিকে ফ্লো করছে, কি করে দেখবে কিছু না কিছু ওর হাতে একটা থাকে যেটা দিয়ে উইন্ডটা মেজার করে। ডে অফ দ্য জ্যাকেলে যে কন্ট্রাক্ট কিলার মানে অ্যাসাসিন যে সেটা করতো। সো ও ইন্টারেস্টিং জিনিসপত্র কিন্তু ছিল, অ্যাকচুয়ালি ইনফরমেশন হেভি, ওয়েল রিসার্চড। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যে ওটাকে যে এক্সিকিউশন লেভেলে একটা সিরিয়াস একটা, এই ছবিটা আমার সাবজেক্ট দেখে মনে হচ্ছে একটা ইন্টেন্স সিরিয়াস একটা ইনভেস্টিগেটিভ ফিল্ম হওয়া উচিত ছিল, যেটাকে বাঙালিয়ানা, পুজোর ফ্লেভার ইত্যাদি এসব করতে গিয়ে যে এলিমেন্টস গুলো দেওয়া হয়েছে, তাতে আর কি ছবিটা টোনটা নষ্ট হয়ে গেছে, এটা আমার মনে হয়েছে। বাট দেখো, আরো একটা জিনিস আমি এখান থেকে বলতে, এই যে উইন্ডোজ তো এরকম ছবি করেনি, তো তারা একটা ট্রাই করে দেখলো, এবার এটা ওয়ার্ক করলো না। দেখো, প্রত্যেকবার যে সিনেমাতে তুমি যেটা করবে সেটা যে প্রত্যেকবার সফল হবে সেটার কোনো মানে নেই। আমরাও তো বিভিন্ন রকমের ভিডিও বানাই, বা যে যে ক্রিয়েটিভ কাজ করে সেখানে বিভিন্ন টাইপের সে জিনিসপত্র ট্রাই করে। এবার কোনোটা সাকসেস হবে, কোনোটা ফেলিয়ার হবে, ঠিক আছে? তো আমি একটা মানে, এই ছবিটা ভালো হয়নি, আমি সেটা তুমি ক্রিটিসিজম করো, ওকে। বাট আমি দেখলাম যে কিছু লোকজন সোশ্যাল মিডিয়াতে, যে উইন্ডোজ প্রোডাকশন মানেই খারাপ, উইন্ডোজ প্রোডাকশন মানে এই ওই সেই, এরকম একটা ন্যারেটিভ চালু করে দিয়েছে। সেটাও কিন্তু ঠিক নয়। তুমি একটা ছবির জন্য তারা আগে যে যে ছবিগুলো বানিয়ে এসছে তার যে কি কোয়ালিটি, সেগুলো কথা ভুলে গেলে এবং রাতারাতি বলতে শুরু করলে যে তারা ছবি বানাতে জানে না, তারা কিছুই নয়, হ্যাঁ, তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। শিবপ্রসাদ মুখার্জি যে বক্স অফিসটা দিয়েছে দিনের পর দিন, তো সেগুলো তো এক্সিবিটারদেরকে হেল্পই করেছে। একটা সিনেমা হল তো এমনি এমনি চলছে না। কদিন আগেই বহুরূপী এসছে, বা তার আগে প্রচুর ছবি এসছে, বেলা শুরু এসছে, বেলা শেষে এসছে প্রচুর, মানে বলতে থাকলে বলতেই থাকতে পারি আমরা। তো একটা ছবি ভুল হতেই পারে একটা, এবং তুমি দেখবে এটা একটা অ্যাটেম্প্ট করতে গিয়ে ভুল হয়েছে, যে আমি চলো একটা বানাতে গেছি একটা টাইপের, সেটা যে যেরকমই হোক, হিন্দি ছবি বানাতে গেছে, হিন্দি ছবি টাইপের বানাতে গেছে, যাই বানাতে গেছে, ট্রাই। শোনো, তুমি যখন ক্রিয়েট করবে তখন তোমার গন্ডগোল হবেই হবে। যদি তুমি ভেবে ক্রিয়েট করো যে আমি মাস্টারপিসই ক্রিয়েট করবো, কেউ বুঝে সুঝে মাস্টারপিস ক্রিয়েট করতে পারে না, ওটা অ্যাক্সিডেন্টালি হয়। তো তুমি হুম একটা ট্রাই করলে হলো না, আবার তারা পরের বছর কিছু একটা নতুন ট্রাই করবে, সেটাতে সাকসেস আর আসবে। আর একটা কথা কিন্তু এটা ঠিক, যেটা মানে অরিত্র বলছে তারপরেই বলছি আমি, সেটা হচ্ছে ওরা কিন্তু অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে, সেগুলো হুম। প্রত্যেকটা মিসফায়ার করেছে, প্রত্যেকটা বাজে দেখো, হয়েছে। এই যে একটা নন জিনিস লিনিয়ার তুমি লক্ষ্য বলছি, এখানে কিন্তু অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো গল্পের জোন আছে। মানে এমন হুম। কিন্তু না যে মুখে মুখে বলছে যে ও এখানে ছিল, এ এখানে ছিল, ওরকম কিন্তু করেনি। ওরা কিন্তু সেই না। সিচুয়েশন গুলো দেখানোর চেষ্টা করেছে। ওগুলো ওয়ার্ক হুম। করছে না আলাদা ব্যাপার, বাট ওরা চেষ্টা করেছে, এটা ঠিকই। হুম। আর তুমি দেখবে এটা কিন্তু ওয়েল রিসার্চড একটা কিন্তু ফিল্ম। তুমি যদি ফিল্মটার যে ইনফরমেশন পার্টটা যদি ভালো করে দেখো, এই যে তোমাকে যে স্নাইপারের ডিটেলিং এর কথা বললাম সেইটা থেকে শুরু করে, আর যে বিষয়বস্তুগুলো তুলছে, যে বাংলাদেশের পলিটিক্স সেটা কিভাবে ওয়েস্ট বেঙ্গলকে এফেক্ট করে, সেভেন্টিজ এর যে ব্যাকড্রপে চলে আছে শন ব্যানার্জিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি, ওগুলো কিন্তু প্রত্যেকটা ইন্টারটুয়াইন্ড, এবং তুমি দেখে বুঝতে পারবে যে এটা কিন্তু মানে একটা জাস্ট ঝাপসা ঝাপসা রিসার্চ করে কিন্তু করা নয়, মানে রিসার্চটা প্রপার রয়েছে। ওই কমার্শিয়াল মোড়কটা পড়াতে গিয়ে ওরা ফেল করেছে। বাট ভিতরে যে ডিটেলিং বা সবকিছু সেগুলো কিন্তু একদম পারফেক্টই আছে, তুমি যদি ভালো করে দেখো খুঁটিয়ে, সেদিক থেকে কিন্তু ওটা খারাপ নয় কিন্তু। তো দেখো, এটা ফিল্ম মেকাররা বিভিন্ন জিনিস ট্রাই করবে, ফেল করবে, এটা আমাদের তাদেরকেও একটা দিতে হবে। পুজোর ছবি বলেই সব সময় যে ভালোই হয়ে যাবে, এটাও তো আমরা বলতে পারি না, না। আর তারা কদিন আগেই বহুরূপীর মতো ছবি আমাদেরকে দিয়েছে। সো লেট দেম ট্রাই, তারা নতুন কিছু করছে। তারাও এই যে রিয়াকশনটা, অডিয়েন্সের যে রিয়াকশনটা এলো, তারাও তো সেটা দেখে পরের বার অ্যাপ্লাই করবে, সেটা চেঞ্জ করবে, টুইকিং করবে।
তাই না? তো সেটা করবে, তো একদমই। সেই জন্য একদম পার্সোনাল অ্যাটাক ইত্যাদি। আমি তো এরকম দেখেছি শিবপ্রসাদ মুখার্জিকে বডি শেমিং করা হচ্ছে বিভিন্ন গ্রুপে, হামিদ যে ক্যারেক্টারটা করেছিল সেটার জন্য। এবার লোকে কে বোঝাবে যে শিবপ্রসাদ মুখার্জি ওই ছবিটার জন্য ওয়েট গেইন করেছে যাতে ওই ক্যারেক্টারটা করতে পারে? মানে শুধু শুধু মানে বডি শেভিং করার মানে কি মানে আমি বুঝতে পারলাম না। তুমি সিনেমাকে ক্রিটিসাইজ করো, অন্য কিছু ক্রিটিসাইজ করো, বিজনেস নিয়ে কথা বলো, সেগুলো নিয়ে কথা বলো। বডি শেমিং কি করে আসছে, পার্সোনাল অ্যাটাক কি করে আসছে, যেটা এইবারে বিশাল লেভেলে হয়েছে, তো সেটাও ঠিক নয় আর। না, আমার মনে হয় যে এটা, দেখো, এটা যারা করছে তারা আসলে হলে গিয়ে সিনেমা দেখে না, আমার এটা পার্সোনালি মনে হয় আর কি। তার কারণ হচ্ছে যে যারা বাংলা সিনেমা দেখে তারা কিন্তু জানে যে উইন্ডোজের কেরিয়ারটা কি রয়েছে, মানে ফিল্মোগ্রাফিটা কি রয়েছে, কি কি হুম। ছবি এসছে। মানে শুধুমাত্র বক্স অফিস ফ্রেন্ডলি যে ফ্যামিলি ড্রামা চলছে তা, আর সব থেকে বড় কথা ফ্যামিলি ড্রামা চলছে বলে ফ্যামিলি ড্রামা তারা বানায়নি। না। ফ্যামিলি ড্রামাটা তাদের বলবার ছিল, তারা বলেছে, এবার সেটা সফল হয়েছে। দুটো আলাদা জিনিস, যে কেউ একটা ফ্যামিলি ড্রামা চলছে থেকে ফ্যামিলি ড্রামা বানাচ্ছে, আর কেউ ফ্যামিলি ড্রামা এনেছেই, হুম। মানে সেই আর কি বিশ্বাস করে বলে বানিয়েছে। এবং সেই হুম। বিশ্বাসটা কিন্তু তাদের ছবিগুলোর মধ্যে, আমি বলবো বেলা শুরু ছবিটা আমার ভালো লাগে না, কিন্তু বেলা শেষে, পোস্ত, এই ছবিগুলোর মধ্যে কিন্তু বোঝা যায় যে ভয়েসটা কি, মানে পরিচালকের কিছু একটা বলতে চাইছে প্রাক্তন, বলে ছবিটা বানানো। আমি দেখে নাও, আর প্রাক্তন আর দেখে নাও। আরো আগে যদি চলে যাও, ইচ্ছে, ইচ্ছে তো আমি মনে করি হচ্ছে যে উইন্ডোজের প্রচন্ড রিস্কি একটা ছবি। তার কারণ এই যে ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি ড্রামার কোর কথা কি, যে ছেলে খারাপ মা ভালো বাবা ভালো, মানে মানে বাংলা ছবিতে এটা হয়ে দাঁড়িয়েছে। ফ্যামিলি ড্রামার কোর কথা এটা নয়, বাংলা ছবিতে এই জায়গাতে গিয়ে পৌঁছেছে, এটাই দেখানো হয় ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম ভাবে। কিন্তু ইচ্ছেতে তো তা নয়। ইচ্ছেতে তো তো মানে প্রচন্ড একটা কমপ্লিকেটেড সাবজেক্ট ধরে, যে মা কতটা পজিটিভ হয়ে যাচ্ছে। তো সেটা কিন্তু মানে আমার মনে হয় যে ইচ্ছে খুবই মানে অ্যাহেড অফ ইটস টাইম ফিল্ম ছিল। এবং তার হুম। পরবর্তীতে অ্যাক্সিডেন্ট, না না, অ্যাক্সিডেন্টের মতন ছবি ইভেন আমি কটা তোমাকে হয়েছে তারপর। বলছি, না না, আমি তোমাকে বলছি ইভেন তুমি ইচ্ছে আর অ্যাক্সিডেন্ট এই ছবিগুলোর যদি শর্ট টেকিং দেখো না, এই যে বলা হচ্ছে না যে সিরিয়াল ইত্যাদি, তুমি ইচ্ছে কে শুট করেছে, তো সৌমিক দা শুট করেছে, মানে সৌমিক হালদার শুট করেছে। তো ইচ্ছে তুমি যদি শর্ট টেকিং দেখো, ইট ইজ নট শর্ট অ্যাজ আ সিরিয়াল অ্যাট অল। হুম ইচ্ছে তো নয় হুম ওইভাবে শুট করা। ঠিক আছে, হুম তোমার ঘরের মধ্যে গল্প মানেই তো সেটা সিরিয়াল নয়। ঠিক আছে, তাহলে তো ড্রামা ছবি পৃথিবী জুড়ে হবেই না। হুম বা হুম ইভেন অ্যাক্সিডেন্ট ছবিটাও যেভাবে শুট করা, তো দোজ ওয়ার এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ। এবার কি হচ্ছে, তারা হয়তো দেখেছে যে অডিয়েন্স একটা স্ট্যাটিক ফ্রেম অনেক বেশি ইজি তার কাছে অ্যাক্সেসিবল করা, রাদার দেন আমি মুভমেন্ট রাখছি। ইচ্ছাতে কিন্তু প্রচুর হুম মুভমেন্ট আছে বা অ্যাক্সিডেন্টে প্রচুর মুভমেন্ট আছে। তো এবার হুম সেটা তাদের অ্যানালিসিস। এবার তাই জন্য তারা কিছু ছবিতে এরকম করছে যে একদম স্ট্যাটিক ফ্রেম, ধরো গোত্র, স্ট্যাটিক ফ্রেম, ঘরের মধ্যে জিনিসপত্র। তো এটা তো ইভ্যালুয়েশন, এবং সেই অনুযায়ী অডিয়েন্স কিরকম চাইছে, কি পালস বুঝে সেই অনুযায়ী নিজের এটাকে চেঞ্জ করা। কিন্তু তা বলে কিন্তু তারা হুম, বিভিন্ন কন্টেন্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে। তো একটা ছবিতে প্রোফাইল করলে সেটাকে পুরোপুরি একদম ধূলিসাৎ করে দেওয়া, আগের যে কাজ করা হয়েছে সেটা খুব ভুল জিনিস আর কি। ঠিক ইন্টারনেটে ঠিক। ক্যান্সেল কালচারটা তো এটাই প্রবলেম না। যাই হোক, এবার আমরা রঘু আচ্ছা, ডাকাত এবার নিয়ে আলোচনায় আসি। রঘু ডাকাত না, আগে সাগর নীল বলবে। দাঁড়াও, রূপম দার বাড়িতে আওয়াজ হচ্ছে নাকি? না, চেঁচামেচিটা কেমন রূপমের হচ্ছে? বাড়িতেই হচ্ছে মনে হয়। হ্যাঁ, রূপমের বাড়িতেই হচ্ছে, বিড়াল টিড়াল তাড়াচ্ছে মনে হয়। আমি তো হেডফোনে পড়ে আছি, বুঝতেও পারছি না। এই, কোথায় আওয়াজ হচ্ছে? এখন একটু হচ্ছে আগে, না, হচ্ছিল। একটু আগে হচ্ছিল। যাই হোক, রঘু ডাকাতি আমি আগে বলবো। আচ্ছা, রঘু ডাকাত আমার কাছে একটি বাজে ছবি। তুমি হচ্ছে আহ, তুমি হচ্ছে ধামাল सिनेमा जावेद जाफरी। ऐसे सिचुएशन में मैं ऑटोमेटिकली आगे कैसे आ जाता, ऊपर जाके आराम से सोच लेंगे। आज के না না गालागाली না, আমার খাওয়ার পর आराम से আমার जाएगा। আমার 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 রঘু ডাকাত একদমই একদমই পছন্দ হয়নি। আমার প্রথমের দিকে ছবিটা যখন শুরু হয় আমার ভালো লাগছিল, দেবের এন্ট্রিটা আমার বেশ ভালো লেগেছিল, এবং দেবের টাইটেল কার্ডের যে আইডিয়াটা সেটা আমার বেশ ভালো লেগেছে, যে দেবকে এইভাবে করা হয়েছে। মানে সে এই সেলিব্রেশনটা দরকার বাংলার হিরোদেরকে নিয়ে। অনেকে বলতে পারে যে হ্যাঁ সাউথে করা হয় তাই জন্য করা হচ্ছে। এবার দেখো, সেটা কিছু জিনিসে তো বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রি গুলো আমাদের থেকে এগিয়ে গেছে, এটা সত্যি কথাই। তো সেটা নিয়ে যদি আমাদের হিরোকে সেলিব্রেট করা হয়, আর মনে হয় ইন্টেনশনটা যখন পিওর, আমার মনে হয় না সেটাকে নিয়ে খুব বেশি যে ওটা থেকে কেন করেছে, এটা থেকে কেন করেছে। আর একটা টাইটেল কার্ড আমি এত, এটা নিয়ে আমার যখন আমি দেখেছি আমার দেখে মজা লেগেছে যে আরে ভাই এটা তো, কারণ ওটা ভেবে তো যাইনি যে টাইটেল কার্ডটা থাকবে। তো যখন দেখছি আছে, মজা লেগেছে। তবে ছবির মধ্যে যেটা মূল সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে ধ্রুব ব্যানার্জি পরিচালক হিসেবে, সেটা হচ্ছে মূল সমস্যা ছবির মধ্যে আমার মনে হয়। তার কারণ হচ্ছে যে এখানে যে অ্যাকশন দৃশ্যগুলো রয়েছে
সেই অ্যাকশন দৃশ্যগুলো না আমার মনে হয়েছে যে মানে এর থেকে বেটার অ্যাকশন আমরা বাংলাতেই দেখে ফেলেছি। মানে আমি বাইরে যাচ্ছি না, এর থেকে অনেক বেটার অ্যাকশন, অনেক অনেক বেটার অ্যাকশন বাইরে আমরা দেখে ফেলেছি। খাদান ছবিটাকে আমি খুব ভালো রিভিউ দিইনি, কিন্তু রাধারানী যে পোর্শনটা ছিল সেই জায়গাটা না দেখতে বেটার লাগে, সেই জিনিসটা রঘু ডাকাতের মধ্যে পাওয়া যায়নি। তো আমি সাগরদের আমি তোমাকে একবার হ্যাঁ থামাচ্ছি। আমি একটা জিনিস এখানে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যে আপনাদেরকে আমি পৃথিবীর একটা এক্সাম্পল দিচ্ছি, যে আকিরা কুরোসাওয়ার যে সামুরাই ছবিগুলো বানিয়েছিলেন, সেগুলো জাপানের যে রিভিউ বেরিয়েছে সেগুলো আপনারা পড়ে দেখবেন, গুগলে সার্চ করলে পাবেন। সেখানে বলা হয়েছে যে এই ছবিগুলোতে যে জাপানিজ যে টেরিটরিটা দেখানো হচ্ছে বা সামুরাইদেরকে যেভাবে দেখানো হচ্ছে, এটা সামুরাইদের ভুল পোর্ট্রেয়াল। এটা হচ্ছে ওয়েস্টার্ন সিনেমা দেখে, ওয়েস্টার্ন সিনেমা যে কাউবয়দের যে পোর্ট্রেয়াল হয় সেইভাবে সামুরাইদের ইন্টারপ্রেট করা হচ্ছে। ইয়োজিম্বোর কথা বলছি, ঠিক আছে? হুম হুম এবার তার মানে কি, আকিরা কুরোসাওয়া হেভিলি ইনফ্লুয়েন্স ফ্রম ওয়েস্টার্ন ফিল্মস, দিয়ে সে সামুরাইকে ওয়েস্টার্নের মতো করে দেখছে। আবার এটা একটা ক্রস পলিনেশনও হয়েছে, যে তার সেভেন সামুরাই ম্যাগনিফিসেন্ট সেভেন হয়েছে এবং সেটা হলিউডে বিশাল পপুলার হয়েছে। আবার এই ম্যাগনিফিসেন্ট সেভেন এবং সেভেন সামুরাই দেখে আমাদের ইন্ডিয়াতে শোলে হয়েছে, ঠিক আছে? তো এবার এই যে একটা ইন্ডাস্ট্রি থেকে একটা স্টাইল, ঠিক আছে, এইটা যেরকম হলিউড যেরকম কি সেভেন সামুরাই গল্পটাকেই নিয়ে নিয়েছে, ঠিক আছে, শোলে যেরকম বিভিন্ন এলিমেন্টস বিভিন্ন ওয়েস্টার্ন সিনেমা থেকে নিয়েছে, বাট আকিরা কুরোসাওয়া কি করেছে, যে স্টাইল, যে শর্ট টেকিং বা যে টাউনটাকে যেভাবে ইন্টারপ্রেট করছে, সেই যে টাউনটার যে জিওগ্রাফিক্যাল লোকেশন, যেভাবে হাওয়া দিচ্ছে, যেভাবে আকিরা কুরোসাওয়া ন্যাচারাল যে মুভমেন্ট, বৃষ্টি বা হাওয়া যেভাবে ইউজ করতো, সেগুলো একটা জাপানিজ লোকেশনে পাওয়া সম্ভব নয়, ওটা ওনার ইমাজিনেশন। এবার এইটা তুমি যখনই কিছু দেখবে, আর্ট এইভাবেই ইভলভ করে। তো এই যে এখন বলে দেওয়া হচ্ছে যে সাউথ, এই যে তুমি, আমি রঘু ডাকাতের এতে কনটেক্সটে বলছি, যে একটা টাইটেল কার্ড করা হচ্ছে, এই টাইটেল কার্ডটা, এই যে ধরো অ্যাভেঞ্জার্স এর যে টাইটেল কার্ড বা ডিসির যে টাইটেল কার্ড, সেগুলো থেকে অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিয়ান সিনেমাটা টাইটেল কার্ড নিয়েছে, মানে সাউথ যারা নিয়েছে। বিজয়ের যে লিওর যে টাইটেল কার্ডটা ছিল, দ্যাট ওয়াজ হেভিলি ইনফ্লুয়েন্স ফ্রম আই থিঙ্ক মার্ভেলের যেভাবে টাইটেল কার্ড আসতো, তো সেটাকে ওরা তারপর নিজেদের স্পিন দিয়েছে। এবার তো তুমি এবার যখন দেখছো ওই জিনিসটা, যে বাচ্চা মার্বেল করছে তারপরে এ করছে, তো নাও যদি তুমি ওটাকে অ্যাডাপ্ট করছো, তা এইভাবেই তুমি কিছু একটা দেখে বা পড়েই তো তোমার মধ্যে এমবাইব করছো, হুম ঠিক আছে? এবার দেখো, এটাও হতে পারে যে তুমি একটা হচ্ছে ওই যেটা নিয়ে আমরা কথা বলি, যে প্লেগারিজম আর এর মধ্যে ফাইন লাইন আছে একটা ইন্সপিরেশনের মধ্যে। এই ইন্সপিরেশন অটোমেটিক্যালি আসে ইভলভ করতে করতে 10টা জিনিস মিক্স হয়ে, আর ব্লেটেন্টলি প্লেগারিজম মানে হচ্ছে যেটা এক্ষুনি হচ্ছে আমি সেটাকেই দেখে কপি পেস্ট করে দিচ্ছি। বাট এইভাবেই কিন্তু আর্ট ইভলভ করে, যে এই যে যখনই আমি দেখছি রঘু ডাকাতের ক্ষেত্রে অনেকে দেখছি এরকম ট্যাগ দিচ্ছে যে এটা পুরোপুরি সাউথ ইন্ডিয়ান ছবি দেখে বানানো হয়েছে, এটাও কিন্তু ভুল। লার্জার দ্যান লাইফ ট্রিটমেন্টটা এরকম নয় যে সাউথ ইন্ডিয়ায় ডিসকভার করেছে, এটা নয়, কিন্তু এটা হতে পারে না এটা কোনোদিনও, ঠিক আছে? যে এই যে ঘোড়ার পা আরে দুটো তুলে নিচ্ছে, এই জিনিসপত্র তো বেনহুরে আছে, 1950s এর ছবি। বেনহুরের থেকে স্ট্রেট আউট সিকোয়েন্স বাহুবলীতে কপিড আছে, চ্যারিয়েট সিকোয়েন্স ইত্যাদি। তো রাজা মুভিও তো হলিউড দেখছি, আবার তুমি দেখো আবার হলিউড কামাল হাসান, আবার কামাল হাসান বলছে সে হিন্দি ছবি থেকে প্রচন্ড ভাবে ইন্সপায়ার্ড। হ্যাঁ, তো এই তো এই এইভাবে এই মানে ক্রস ওভার গুলো হতেই থেকেছে, চিরকাল হতে থেকেছে। এটা হবেই, এটা স্বাভাবিক ব্যাপার, এটা আর্টের ক্ষেত্রে। তো ওইটা বলে দেওয়া একটা ভুল, মানে এটা আমি অ্যাড্রেস করে দিলাম আর কি। যাই হোক, হুম সাগরনীল কি বলছিল বলো, আর অ্যাকশন সিকোয়েন্সের ব্যাপারে বলছিলে। না, অ্যাকশন অ্যাকশন আমার দুর্বল মনে হয়েছে। আর বিভিন্ন জিনিসপত্র সময় দিয়েছে, যেটা খাদানে কোথাও মনে হয়েছিল যে প্রচন্ড বেশি ফাস্ট পেস্ট হয়ে গেছে, সময় দেয়নি। রঘু ডাকাতে কিন্তু সময় দিয়েছে কিছু জিনিসপত্র, কিন্তু তারপরেও সামহাউ ড্রামাটা সেভাবে ওয়ার্ক করেনি। মানে সোহিনী আমি বলবো যে অপেক্ষাকৃত, আমি এক কথায় বলে দেবো না যে ভালো ক্যারেক্টার পেয়েছে, অপেক্ষাকৃত ভালো ক্যারেক্টার পেয়েছে। এবং সেই ক্যারেক্টারটার সঙ্গে কিছু হলে তখন আমাদের একটু খারাপ লাগে বা ভালো লাগে ফিল করা যায়, কিন্তু বাকি ক্যারেক্টার গুলোর জন্য সেই জায়গাটা তৈরি হয় না। মানে ইদিকা পালের ক্যারেক্টারটা দেবের সঙ্গে সেই যে কেমিস্ট্রিটা, ওটা মানে ওই ইকুয়েশনটা জমেনি, ঠিক আছে। সোহিনীর ক্যারেক্টারের সঙ্গে ইকুয়েশন দেবের সেই জায়গাটাও তবু একটু একটু স্লাইটলি বেটার বলা যেতে পারে। রূপা গাঙ্গুলির দিকটা, সেই দিকটাও ফ্লেশড আউট হয়নি। একটা খুব বড় একটা ঘটনা ঘটে যায় ছবির মধ্যে, খুব বড় ঘটনা, যে জায়গায় ইমোশনটা যদি ব্যাটে বলে হয়ে যেত, তাহলে কিন্তু ছবিটা সবার থেকে ভালো রিভিউজ পেত। পাবলিকের ওয়ারাতমত সব থেকে সর্বোপরি পাবলিকের ওয়ারাতমত খুব খুব সুপিরিয়ার হতো। সেই জিনিসটা হয়নি, কারণ ওই জায়গায় একদম মানে জাস্ট ফ্ল্যাট বেরিয়েছে জিনিসটা। আমি এখন বলছি না, স্পয়লার হয়ে যাবে, কিন্তু তোমরা বুঝতে পারছো এখন সেই বড় 3 ইভেন্ট। নম্বর সপ্তাহে আছে, এখন বলতেই পারো, এখন তো তবুও 3 নম্বর তবুও আমি মানে সেকেন্ড হাফে খুব বড় একটা ইভেন্ট, মানে খুব বড় একটা ইভেন্ট ঘটে।
তো সেইটা মানে আমি সেটা ওয়ার্ক করা উচিত ছিল। আদারওয়াইজ আরেকটা যেটা প্রবলেম এখান থেকে আমার মনে পড়ে গেল কথায় কথায়, সেটা হচ্ছে ছবিটা না কি হতে চায় সেটাকে নিয়েও ছবিটার একটুখানি মানে আমার মনে হয় যে কনফিউশন রয়েছে, যে এটা কি রঘু ডাকাতকে সেলিব্রেট করা ডাকাতির ছবি, নাকি এটা একটা প্রেমের ছবি, প্রেমকে নিয়ে কনফ্লিক্ট নিয়ে ছবি, নাকি এটা ইংরেজদের বিরুদ্ধে লড়াইকে নিয়ে ছবি, কি হতে চায় এক্স্যাক্টলি ছবিটা, সেইটা একটা গন্ডগোলের ব্যাপার। যে একটা অদ্ভুত একটা জগা খিচুড়ি আর কি রঘু ডাকাতের মধ্যে তৈরি হয়েছে। প্রশংসা করবার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো, সেই ডিপার্টমেন্টটা বাংলাতে কয়েক বছর আগে অব্দি লিটারালি ছিলই না, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে কিছু অস্তিত্বই ছিল না, সেইটা ধীরে ধীরে আসছে, এটা দেখে ভালো লাগছে। রথিজিতের প্রশংসা অবশ্যই করতে হবে, এবং যারা যারা মিউজিক ডিপার্টমেন্টে কাজ করেছে, আমি বলবো দুর্গাপুজোতে যে ছবিগুলো মুক্তি পেয়েছে, গান যদি কোনো ছবির একটু বেটার হয়ে থাকে সেটা কিন্তু এই ছবির। রঘু ডাকাতের কিন্তু গান বেটার, এবার সেটা সিনেমা হলে সেট পিস আকারে এসছে গানগুলো, যে কারণে জমেনি সেটা আলাদা বিষয়, কিন্তু সোলো গানগুলো শুনে দেখলে গানগুলো বেটার। এবং দেবকে ভালো লেগেছে। আমার মনে হয় যে ডিরেক্টর যদি বেটার হতো তাহলে এই ছবিটা আরো আরো বেটার হতে পারতো, এবং একটা ওয়াচেবল ফিল্ম হতে পারতো, যেখানে হিরোর পারফরমেন্সের জন্য তুমি ছবিটাকে ঠিক আছে ভাই দেখলাম, একটা এন্টারটেনার, বেরিয়ে এলাম, মজা পেলাম, ঠিক আছে, টাকাটা জলে যায়নি, এটা হওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু সেটা হয়নি। আমার কি মনে হয় জানো তো, এই যে সেকেন্ড হাফটা আমার কম্পারিটিভলি ফার্স্ট হাফের তুলনায় বেটার লেগেছে, যেটা আমি রিভিউতেও বলেছি। আর সেকেন্ড হাফে কিন্তু আমি তবু বলবো যে একটা যে মন্দিরের সিকোয়েন্স আছে যেখানে দেব ওই বুকে আবির টাবির মেখে আসে, বুঝতেই পারছো তোমরা কোন সিকোয়েন্সের কথা বলছি, ওটার অ্যাকশন পিসটা ভালো না, বাট তার ওখানে বিজিএম বা তার আগের যে বিল্ড আপটা, সেই জিনিসপত্রগুলো কিন্তু আমার ভালো লেগেছে, ওই সিকোয়েন্সটা যে পুরো আইডিয়াটা ইত্যাদি ভালো লেগেছে। বা ইভেন যে সেকেন্ড হাফে যে সোহিনী আর ইদিকার যে ফাইট সিনটা আছে, ওটাও আমার জন্য ওয়ার্ক করেছে। ঠিক আছে, তো এরকম সেকেন্ড হাফে আমার কাছে বিটস এন্ড পিসেস এর জিনিসপত্র ওয়ার্ক করেছে এবং মোমেন্টস গুলো আমার ভালোই লেগেছে। ফার্স্ট হাফে আমি যেটা এক্সপেক্ট করছিলাম, যে দিকে অ্যাকচুয়ালি গেলে ইন্টারভেলের যে টুইস্টটা ছিল আরো বেটার ওয়ার্ক করতো, ওদের কাছে স্পেসও ছিল, যে দুটো ক্যারেক্টারকে ওরা দেখাচ্ছে যারা হচ্ছে আউটসাইডার ক্যারেক্টার, নতুন ইন্ট্রোডাকশন হল, যারা এই গ্রুপের নয়। এবার এই দুটো ক্যারেক্টারের দিকে তার মানে কি তুমি সাসপেন্স বিল্ড করতে পারো যে এ মোল নাকি এ মোল, দুজনের মধ্যে ওই তুমি ওই ওই জিনিসটা দুটোর দিকে টেনশন তৈরি করতে পারো। বা তুমি কি করতে পারো যে আর তার জন্য রূপমের সাথে এটা আমার কথাও ছিল, যে সেকেন্ড ক্যারেক্টারটাকে ওই গ্রুপের মধ্যে তোমাকে কিছুভাবে ইনফিল্ট্রেট করাতে হবে। এবার দিয়ে হয়তো তুমি এরকমও খেলতে পারো যে তুমি একটা ক্যারেক্টারের উপর পুরো সন্দেহটা ফেলে দাও, আরেকটা ক্যারেক্টারকে পুরো হোয়াইট ওয়াশ দেখাও, ক্লিন, সে হেল্প করছে এই গ্রুপটাকে, দিয়ে ইন্টারভেলে তুমি ফ্লিপ করে দাও পুরো জিনিসটাকে। তাহলে তুমি ভাবো ইন্টারভেলে টুইস্টটা ভালো, কিন্তু সেটা আরো বেটার ওয়ার্ক করতো যদি এই অ্যাপ্রোচে যেত, যদি ওরা ওটাকে একটা থ্রিলার, একটা সাসপেন্স হিসেবে ট্রিট করতো। বাট ওই অ্যাঙ্গেলটাই গেলই না, আর ওই ক্যারেক্টারটাকে ওরা গ্রুপে ইনফিল্ট্রেটও করালো না, ওর কিছু দেখাচ্ছে না, ওর কিছু র্যান্ডম সিনস হচ্ছে যেগুলোর কোনো ইম্প্যাক্ট নেই, ওকে সেসব ছেড়ে গ্রুপের দাও, মধ্যে আসতে। গ্রুপে না ঢোকানোটা তো ছেড়ে দাও, সেটা তো তোমরা খুবই ভালো লেভেলের আইডিয়া বলে দিয়েছো, সেটা করেনি তাও আমি বুঝলাম, কিন্তু ক্যারেক্টারটাকে বেসিক তো এস্টাবলিশমেন্ট দেবে। এটা খুব সিম্পল একটা ফর্মুলা ছবির, যে কোনো ছবির হতে পারে, যে একটা মিথ থেকে আগে এস্টাবলিশ করো, তারপর সত্যিটা কি অডিয়েন্সকে জানাও, তবেই সেটা বিগ রিভিল বা টুইস্ট আকারে ওয়ার্ক করবে। তুমি মিথ্যেটাকেই এস্টাবলিশ করতে পারো না, তাহলে সত্যি যখন জানবে অডিয়েন্স, তার কি হবে, কিছুই যাবে আসবে না তার। তো রঘু ডাকাতের ইন্টারভেল ব্লকেজের ক্ষেত্রে সেটাই হয়েছে। আরেকটা কথা এখানে আমি বলবো, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমি এরকম অনেক জায়গায় বলতে শুনতে পাচ্ছি যে রিভিউজ প্রথম দুদিন যা এসেছে সেগুলো পেড রিভিউজ এসেছে, তার পরের দিন থেকে সব ভালো রিভিউ এসেছে, সমস্ত দর্শকের ভালো লেগেছে। তো আমার এই কথাগুলো খুব সিলি মনে হয়। তার কারণ হচ্ছে যে আজকে প্রথম দুদিনে যে রিভিউজ গুলো এসেছে, সেই রিভিউজ গুলোর মধ্যে অনেকগুলো পেড রিভিউজ হতেই পারে, হতে পারে সে অনেক অনেক রকমের খেলা এখন চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমার সে নিয়ে কোনো সংশয় নেই যে অনেক ধরনের নোংরামি সমস্ত ছবির দিক থেকেই হয়েছে, সমস্ত ছবির বিরুদ্ধে হয়েছে। কিন্তু আমার বক্তব্যটা যে প্রথম দুদিনে যা যা রিভিউজ এসেছে সেগুলোকে সবকটাকে পেড রিভিউ বলে দাগিয়ে দেওয়া, সেটা কতটা কাম্য, মানে সেটা কতটা যুক্তি রয়েছে, বা এই যে কথাগুলো বলা যে একটা পেড রিভিউ বা প্রথম দুদিন না সমস্ত ভালো না, মানে সমস্ত আর কি কি যেন বললো আমি ঠিক খেয়াল নেই, সমস্ত রিভিউ আর কি যেগুলো আর কি ভালো রিভিউ এসছে সেগুলোই আর কি সমস্ত অথেন্টিক রিভিউ, আর বাকিগুলো তাহলে কি অথেন্টিক নয়? যারা খারাপ বলছে ছবিকে, তাহলে সেই রিভিউ গুলো কি খারাপ, মানে অথেন্টিক নয়? না, আমার কথা হচ্ছে যে ছবি ভালো হোক খারাপ হোক, রিভিউতে যাই হোক, এটাই মানে সাগরনের কথা ধরেই আমি বলছি যে কেউ এটা স্বীকার করবে না যে আমার ছবিটা অনেকে ভালো লাগছে না, কোথাও সামনে এসে সে এটাই বলতে পারে যে ছবিটা আসলে মানে ভালো ছবি হয়েছে, আমরা ভালো রিভিউজ পেয়েছি, ছবিটা ভালো ছবি। কিন্তু এই কথাটা বলা যে ছবিটা যাদের খারাপ লাগছে সবাই মানে
উল্টো দিক থেকে সাপোর্ট পেয়েছে, বা কারণ আমরা কোন ছবিটাকে ভালো বলেছি তাহলে? আমি একটা কথা বলছি, আমি এখানে একটা কথা বলবো, যেহেতু আমি দুটো দিকই দেখেছি, আমি দুটো দিকের পার্সপেক্টিভে তোমাকে বলছি। তুমি খালি বাইরের দিকের অডিয়েন্সের পার্সপেক্টিভটা পাচ্ছ, তুমি একটা মেকারের পার্সপেক্টিভ পাবো। ধরো একটা ছবিতে বিশাল ইনভেস্টমেন্ট হয়ে আছে, এবার প্রথম কথা হচ্ছে মেকার সাইড থেকে কি করে বুঝতে পারবে যখন ধরো একটা এরকম নেগেটিভিটি বা এই খেলা যেটা তুমি বলছো সেটা যদি হচ্ছে, তো তাহলে হাউ ইউ উইল ডিফারেন্সিয়েট ফ্রম মেকার্স পার্সপেক্টিভ যে কোনটা এটার মধ্যে খেলার পার্ট নাকি কোনটা অথেন্টিক, ডিফারেন্সিয়েশনটা করবে কি করে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, যে ব্যাপার হচ্ছে কি, যে যখনই একটা বিগ রিস্ক ইনভলভ হয়ে আছে, ঠিক আছে, একটা মানিটারি ইনভেস্টমেন্ট হয়ে আছে, তো তখন কিন্তু প্রত্যেকেই চায় নিজের ছবি বাঁচাতে। এই প্যানিক মোডে কিন্তু তুমি বলিউডের প্রোডাকশন হাউসকেও যেতে দেখবে, তুমি সাউথের প্রোডাকশন হাউসকেও যেতে দেখবে। ইট ইজ নট, মানে এটা হলিউডেও হয়, ইটস এ ইউনিভার্সাল থিং বিকজ লট অফ মানি ইজ ইনভেস্টেড। তো এবার কি হচ্ছে কি, যদি বাই চান্স এটা তোমাকে এই ব্যাখ্যাটা বুঝতে হবে, যে যদি বাই চান্স এটা ব্যাকফায়ার করে কোনোভাবে, তো তাহলে কিন্তু অনেক কিছু স্টেকসে আছে। এক তো মান সম্মান আছেই, ছেড়ে দাও। সেকেন্ড হচ্ছে কি, যে তুমি তোমার যে এর পরবর্তী যে কাজগুলো তুমি লাইন আপ করে রেখেছো সেটার উপর একটা ইম্প্যাক্ট পড়বে। তো যে ওটার ক্রিয়েটার সে তো ওটাকে বাঁচাবার চেষ্টা করবেই, তুমি যাই তাকে যুক্তি দাও, সে কিন্তু ওটাকে বাঁচাবার না চেষ্টা করবেই। না, বোঝাতে পারছি? আমি যেটা বলছি শোনো, অরিত্র যেটা বলছে আমি বুঝতে পারছি, আমার যেটা আমি এটা কেন বললাম, কারণ আমি এরকম প্রচুর নেগেটিভ রিভিউজ দিয়েছি, আমি ব্যাকল্যাশ পেয়েছি, কিন্তু আমি কখনো ওই লোকটার উপর রেগে যাই না, কারণ আমি বুঝতে পারি যে সে কি পার্সপেক্টিভ দিয়ে বলছে, কারণ সে নিজের ছবিকে সে বাঁচাবার চেষ্টা করবে, এটা এটা নেচার। আমাকে আবার বলতে দেওয়া হচ্ছে না, অডিয়েন্স দেখতে পাচ্ছে হ্যাঁ, এভাবেই। বলো। আমার যেটা বলার সেটা হচ্ছে যে আমার এটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই, কারণ এটা যে কেউ বলতে পারে, তাদের বাক স্বাধীনতা রয়েছে। যদি কেউ মনে করে যে কারো রিভিউ অনেস্টিটি হয়নি, যদি আমার আগেনস্টে এরকম বলে যে আমি পার্টিকুলার এই ছবিটাকে খারাপ বলেছি অন্য কারো থেকে টাকা নিই, এটা তার স্বাধীনতা, সে বলতে পারে। এবং আমি এটা বিশ্বাসই করি না যে এটাতে আমার খুব বেশি কিছু হ্যাম্পার হয়েছে, ঠিক আছে? কারণ আমি আমার কমেন্ট বক্স এটা নিয়ে খুব বেশি হ্যাম্পার হতে দেখিনি। আমি প্রথম দিন থেকে ফ্যান্সদের তরফ থেকে একটা রাগ, একটা গালাগালিটা পেয়েছি। এটা মানে রঘু ডাকাত রিভিউ এসছে এবং পাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমি একদম অনেস্টলি বলছি, তোমরা আজকে কমেন্ট বক্স খুলে দেখো, দেখবে ওই পারসেপশনটা পুরো চেঞ্জ হয়ে গেল। কারণ যারা দেখে এসেছে সেই অডিয়েন্সটা যখন সন্ধ্যাবেলা রাত্রেবেলা কমেন্ট করছে যে এই ছবিটা ভালো লাগলো না, রক্তবৃষ্টিও ভালো লাগলো না, যখন লোকে বলছে যে রূপম অনেস্টিলি রিভিউ করার জন্য ধন্যবাদ, কারণ আমি নিজে ছবিটা দেখে এসে আমার এই ফিডব্যাক, তখন আমার মনে হয় কমেন্ট বক্সের যে পারসেপশনটা চেঞ্জ হওয়া শুরু করলো। খাদানের সময় খাদানের সময় যেটা হয়েছিল, খাদান নিয়ে এতটা বেশি হাইপ ছিল যে অডিয়েন্স এরকম একটা জায়গায় পৌঁছে গেছে যে তখন এর থেকে অনেক বেশি কমেন্ট বক্সে চাপ ছিল। কিন্তু রঘু ডাকাতের সময় বা রক্তবৃষ্টির সময় আমি এরকম কিছু দেখিনি। আমি দেখলাম যে অডিয়েন্সের যে কমেন্টটা সেটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকলো, এবং এটা নিয়ে আমার খুব একটা বেশি বক্তব্য নেই। আমার যেটা বলার সেটা হচ্ছে যে আমি রঘু ডাকাতকে খারাপ বলেছি বা আমি রক্তবৃষ্টিকে খারাপ বলেছি। রঘু ডাকাতকে খারাপ বলার জন্য আমায় কে টাকা দিয়েছে? রক্তবৃষ্টির মেকার্সরা। তাহলে আমি রক্তবৃষ্টিকে আরো বেশি খারাপ বললাম, তাহলে আমায় কে টাকা দিল? তো আমার মনে হয় না যে এটা আমার উদ্দেশ্য করে বা আমাকে টার্গেট করে বলা হয়েছে। এটা হয়তো পার্টিকুলার অন্য কাউকে উদ্দেশ্য করে বা কিছু একটা মিন করে বলা হয়েছে। এবার সেটার মধ্যে আমি ঢুকতেও চাই না, সেটার মধ্যে আমি যেতেও চাই না। আমার বক্তব্য খালি এটাই, সেটা হচ্ছে যে অডিয়েন্সটা আজকে ছবি দেখেছে, সেই অডিয়েন্সটা ছবি দেখতে গিয়ে, আমি শুধু একটা ছবির কথা কিন্তু এখানে বলছি না, সেই অডিয়েন্সটা যেটা এবছর প্রথম ফেস করেছে আমার মতো, সেটা হচ্ছে কি, অনেক কিছু এমন জিনিসপত্র হয়েছে এবছর যেটা আগে কখনো হয় না। কর্পোরেট বুকিং সেটা সীমা ছাড়িয়ে গেছে, নাম্বার বাড়ানোর জন্য যা যা জিনিসপত্র হয়েছে সেটা সীমা ছাড়িয়ে গেছে। আমি অরিত্র নিজে দেখেছি এটা, এখানকার একটা বড় সিনেমা হলের বাইরে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি অডিয়েন্সকে বলছে ছবি দেখতে যাবে, এ নাও দুটো টিকিট নিয়ে যাও, এই ছবিটা চলছে, ছবিটা দেখতে যাবে। তো এই পিকচার আমি বাংলা ছবির কখনো দেখবো আমি আশা করিনি। আমি একটা সিনেমা হলে গেছি, সেখানে আমি দেখছি ডি নম্বরের ডি স্লটে কোনো সিট নেই, আমি ডিতেই বসে দেখি। তো আমি বললাম কোনো টিকিট অ্যাভেলেবেল আছে? সামনে দুটো একটা টিকিট অ্যাভেলেবেল ছিল, ওই যে অমরেন্দ্র দা, তারপরে হচ্ছে রাজীব সাহা, এরা ছবিটা দেখতে গেছে, এদের টিকিট কাটা হয়ে গেছে। রাজীব সাহা বলছে তুমি টিকিট এক্ষুনি পাবে, দেখো। কাউন্টার থেকে আমাকে বলছে আপনার যে নাম্বারে সিট লাগলে আপনি বলুন, এখানে এখন আমরা টিকিট শো করতে পারবো না, আপনাকে আমি ফিজিক্যালি টিকিট দিয়ে দেবো। আমি চাইলাম, দিয়ে দিল টিকিট। তো এগুলো আমি নিজে হতে দেখেছি। তো এগুলো আলাদা জায়গায়, এগুলো হওয়া সত্ত্বেও যদি ছবিটা ভালো হয়ে যেত আমার কাছে কোনো ম্যাটার করতো না। ছবিটা আমার খুব বেশি ভালো লাগেনি। এবার রঘু ডাকাত আমার কি কি ভালো লেগেছে, দেবকে ভালো লেগেছে, দেবকে যেরকম ভাবে সেলিব্রেট করেছে ভালো লেগেছে,
যেটা সাগরনী বললো ক্রেডিট যেরকম ভাবে এসছে, দেখো ছবিতে একটা স্কেল আছে, এটা পরিষ্কার দেখলে বোঝা যায় সেই স্কেলটা ভিজিবল। ছবির কিছু কিছু সিকোয়েন্স সেটার মধ্যে মোমেন্ট আছে, ছবিটা কম্পারেটিভলি সেকেন্ড হাফ একটু বেটার হয়। এবং ওই যে মন্দিরের সিকোয়েন্সটা বলি দেবে একজনকে, ওই সেট পিসটা বেশ ভালো। এরকম ধরনের কিছু ভালো ভালো জায়গা রয়েছে। এবং সাপোর্টিং কাস্টে রূপা গাঙ্গুলি, তারপরে হচ্ছে সোহিনী, এদের পারফরমেন্স ভালো। আর খারাপ হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, খুব বাজে লেগেছে আমার। একটা এত বড় নখ দিয়েছে পিঠ চুলকানোর জন্য, ওটা নিয়ে বসে রয়েছে মুগাম্বর মতো, এবং খালি কালো চাদর উড়িয়ে উড়িয়ে ঘুরে বেড়ানো, খুব বাজে। ছবিটার সিন আছে দেখবে, এত বাজেভাবে শুট করেছে, আমি খুব অবাক। একটা বাচ্চাকে কোলে নিয়ে ফেলে দেবো কি কাটবো, ফেলে দেবো কি কাটবো, সিনটা শুটই করতে পারেনি। ছবির অ্যাকশন ভালো না। এবং ডাকাতের ছবি, এটা একটা ফিকশনাল গল্প, নামটা নেওয়া হয়েছে, আমি এটা খুব খুব ভালো ভাবলাম, চলো এরকম একটা কিছু বলে দিই ছবির শুরুতে। একটা ডাকাতের গল্প, ডাকাতি নেই। হুম। এটা সব থেকে বড় আমার ছবিটার ক্ষেত্রে সমস্যা মনে হয়েছে। একটা না, এই টুইস্ট জিনিসটা আছে আমি ছবিতে, নিজেও বলেছি, যে একটা ডাকাতি টুইস্ট আছে ছবিতে, একটা ছবিতে একটা টুইস্ট আছে, বিশাল বড় টুইস্ট। ওটা একজন ট্রেলারে একটা ফ্যান ওই ফেসটা রিভিল করে ভেবেছি, মানে সে আমাকে পাঠিয়েছিল, আমি দেখছিলাম, যে আমি ভাবছিলাম এ তো ভাই এত বড় একটা রিভিল ধরে নিয়েছে, সেই টুইস্টটা কখন ওয়ার্ক করবে। যখন তাকে দেখানো হবে সেই দলে ঢুকে পড়েছে, এরা সবাই তার আশ্রয়ে রয়েছে, এবং ইন্টারমিশনে সে সবাইকে কাটছে, সেই টুইস্টটা ওয়ার্কই করে না, জাস্ট ওয়ার্ক করে না। এবং ছবিতে খালি বলে যাচ্ছে অনির্বাণের ক্যারেক্টার যে নীলটা ডেলিভার হবে, এই যে নীল চাষ হচ্ছে ডেলিভার হবে। ছবিতে আমরা বুঝতে পারলাম নীল চাষটা কোনো ভ্যালুই রাখে না, সেটা একদম ক্লাইম্যাক্সে গিয়ে ডেলিভার হচ্ছে। এবং আমি বুঝতে পারলাম না, একদম আউট অ্যান্ড আউট একটা, মানে 2002-3 সালে আমরা লাস্ট এরকম ধরনের ছবি দেখেছি, নায়িকাকে কিডন্যাপ করে জাহাজে বেঁধে রেখেছে। মানে এটা কিভাবে অথেন্টিক হয় আর কি। তো সমস্যা ডেফিনেটলি আছে, প্রচুর আছে। আর রঘু ডাকাত কিন্তু অ্যাকচুয়ালি এপিসোডিক নেচারের ছবি বানানোর চেষ্টা করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি তুমি দেখবে যে বাইরে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং সফলতাও আসছে। পুষ্পা 2 এর মতন ছবির ক্ষেত্রে অডিয়েন্স কিন্তু এনজয় করছে, কিন্তু সেটা ব্যাপারটা হচ্ছে এপিসোড গুলো খুব এন্টারটেইনিং হতে হবে, এবং সেখানে যদি কিছু ইনোভেটিভ আইডিয়াস থাকে তাহলে খুব ভালো হয়। তো সেই জিনিসটা মানে রঘু ডাকাতের যে অ্যাকচুয়াল যে মানে ইনসিডেন্টস গুলো আছে, অ্যাকচুয়াল যে গল্পগুলো আছে, সেগুলো ইটসেলফ এত বেশি ইন্টারেস্টিং, ওগুলোকে ইউজ যদি করতো না, ডাকাতি সিকোয়েন্স বা এই যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এই ব্যাপারগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হতো। ওগুলো একটা কিছু ইউজ করেনি কেন আমি বুঝতে পারলাম না। মানে যে তুমি একটা ধরো ফিকশনাল গল্পই উইভ করলে, তার মাঝে কিছু কিছু রিয়েল ইনসিডেন্ট যদি রাখতে, তাহলে অনেক বেশি ইন্টারেস্টিং হতো। রঘু ডাকাতে যেরকম একটা গল্প আছে যে ও মাছ নিয়ে আসে, পুলিশ অফিসারকে দিয়ে যায়, পরে পুলিশ অফিসার জানতে পারে যে মাছ দিতে এসছে ওটাই রঘু ডাকাত ছিল। মানে এটা বলে যে জমিদার আপনার জন্য মাছ পাঠিয়েছে, তো ও ডিসগাইজ করতে পারতো প্রচুর ভালো। তো এই জিনিসপত্রগুলো, এই যে যেগুলো অ্যাকচুয়ালি রঘু ডাকাত যে অ্যাকচুয়াল কোনো লোক ছিল কিনা এটা তো কোনো নেই, মানে আইডেন্টিটি হিস্টোরিক্যাল। একটা, হ্যাঁ হ্যাঁ। তো এটা নিয়ে কিন্তু মানে রঘু ডাকাতকে রক্তবীজও বলা হতো, যে অনেকজন রঘু ডাকাতের নাম নিয়ে করছে, ডাকাতি করছে। দেখবে একটা একটা প্লট পয়েন্ট হয়, যে ধরো সাপোজ আমি বলছি যে ইদিকা ধরো নিজের মতো করে ডাকাতি করছে রঘু ডাকাতের নাম নিয়ে। এবার রঘু ডাকাত ধরো অ্যাকচুয়াল রঘু ডাকাত ওকে ধরছে, ঠিক আছে, দিয়ে তখন রিভিল হচ্ছে যে না, ও রঘু ডাকাতের নাম ইউজ করে জাস্ট ডাকাতি করে। এটা দেখবে সালিম জাভেদের লেখা একটা ছবি আছে ক্রান্তি বলে, ওতে দেখবে দিলীপ কুমার ডাকাতি করে ক্রান্তি সিম্বল ছেড়ে যায়, মনোজ কুমারও ডাকাতি করে ক্রান্তি সিম্বল ছেড়ে যায়। তো ওইভাবে দুজনের মধ্যে কনফ্লিক্ট হয়। এইগুলো খুব মানে মাসালা প্লট পয়েন্ট, যেগুলো এখানে এখানে অ্যাকচুয়ালি প্রচুর এলিমেন্ট ছিল ইউজ করবার। এখানে আমি তো মাঝে ভাবছি দেবের ডবল রোলে তো দেওয়া যেতে পারে, যে ধরো অ্যাকচুয়াল যে রঘু ডাকাত সে সব ছেড়ে ছুড়ে দিয়েছে, যেটা শামছেড়াতে ওরা করেছিল, এবং এই নতুন দেব আর কি ওটার নাম আইডেন্টিটিটা ইউজ করে এখন ডাকাতি করছে, এবং পুরোনো রঘু ডাকাত ফেরত এসছে। তো দেবের ডবল রোল দেওয়া যেতে পারতো, মাল্টিপল জিনিস করা যেতে পারতো অ্যাকচুয়ালি ওদের কাছে। কিন্তু ওরা ওই লাভ স্টোরির দিকে চলে গেল, অনেকটা চাঙ্ক লাভ স্টোরি, একটা ত্রিকোণ প্রেম ইত্যাদি, সেই সব দিকে চলে গেল। তো ওইটাতে আমার আমার যেটা মনে হয়েছে রঘু ডাকাত দেখে, যে দেবকে আমার রঘু ডাকাতেও পারফরমেন্স ভালো লেগেছে, যেরকম একটা ফিজিক দরকার সে সেটা করেছে ছবির জন্য। এবং খাদানেও কিন্তু বাবার চরিত্র দেব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, আমারও ভালো লেগেছিল, মানে যেটা বড় চুলদারি নিয়ে আর কি, মধুর বাবা। এবং সেই দুটো চরিত্রে অ্যাপ্রিসিয়েটেড সে হয়েছে। কিন্তু এবং তুমি যদি দেখো স্কেলও দিয়েছে এই ছবিটা রঘু ডাকাতের মধ্যে, এফবিএফ এর তরফ থেকে একটা বাংলা ছবিতে যা যা করা সম্ভব প্রোডাকশন ভ্যালুর দিক থেকে তারা করবার সেটা চেষ্টা করে সম্পূর্ণরূপে। কিন্তু আমার মনে হচ্ছে যে ডিরেক্টরের সিলেকশনটা কোথাও একটা ভুল হচ্ছে দেবের ক্ষেত্রে, আমি বলবো। তার কারণ হচ্ছে তুমি দেখো বাঘা যতীন, সেই ছবিটাও কিন্তু অরুণ রায় অ্যাকচুয়ালি যে ধরনের ছবি বানান
এবার দেব যেই মুহূর্তে ঢুকছে সেটা একটা লাজ্জার লাইক ছবি বানানোর চেষ্টা করা হচ্ছে এবং সেখানে একটা গন্ডগোল হচ্ছে। সেম জিনিসটা কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রে আমি বলছি যে ধ্রুব ব্যানার্জি মানে নট দ্য রাইট পার্সন টু হ্যান্ডেল দিস কাইন্ড অফ সাবজেক্ট, মানে সাবজেক্ট আমি বলবো না, দিস কাইন্ড অফ ফিল্ম আর কি। তো সেটা আমার মনে হয় যে দেব একটা সঠিক ডিরেক্টরের হাতে পড়লেই, মানে দেব যেরকম ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে, শুধু বক্স অফিসের দিক থেকে আমি বলছি না, কনফিডেন্সও না, স্ক্রিনে কোথাও একটা তোমার যখন বক্স অফিস ভালো হবে তখন সেটা স্ক্রিনে কোথাও একটা দেখা যাবে। তো সেই কনফিডেন্সটা কিন্তু দেবের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে অন স্ক্রিনও, আমার মনে হয়েছে এটা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ডিরেক্টর একটা ঠিক হলে সঙ্গে সঙ্গে মানে একটা ভালো মাস ছবি আমরা পেতেও পারি, অ্যাটলিস্ট মানে রঘু ডাকাতি থেকে তো বেটার ডেফিনেটলি দেবের থেকে আমরা পেতে পারি। ঠিক আছে, চলো আমরা এখানে শেষ করি। এই ছিল আমাদের 4টে সিনেমা নিয়ে আলোচনা। আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন যারা এই পডকাস্ট গুলো এনজয় করছেন। এবং থ্যাংক ইউ, এটাই বলার ছিল। আবার আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো।